ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আজকে হচ্ছে পর্যাবৃত্ত গতি সেকেন্ড লেকচার স্টার্ট করব। আজকে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো আলোচনা হবে। গত ক্লাসে বেসিক টার্ম আলোচনা হয়েছিল, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ম্যাক্সিমাম টার্ম ছিল আমাদের 9-10-এর কনসেপ্ট। তো আজকে আমাদের এইচএসসির কনসেপ্ট বুঝতেই পারতেছো। আজকে আমরা ম্যাথমেটিক্যাল জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আমি শুরু করে দিই, কি বলো? তোমরা যারা জয়েন করছো তারা একটু আমাকে কনফার্ম করো আমার সাউন্ড এবং ভিডিও এভরিথিং ক্লিয়ার আছে কিনা। আমার সাউন্ড ভিডিও এভরিথিং ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো, তাহলে আমরা স্টার্ট করে দিই। আজকে আমরা ইনশাল্লাহ অনেক কিছু পড়তে পারবো। এই অধ্যায়টা আনুপাতিক হার একটু ছোটো, যার কারণে আমরা খুব ইজিলি শেষ করতে পারবো, কুইকলি শেষ করতে পারবো। আর আশা করি তোমরা সবাই অন্তরীকরণের বেসিক জিনিসগুলো জানো, কীভাবে সিম্পল অন্তরীকরণগুলো করতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে এটা অনেক বেশি বেনিফিশিয়াল, তোমাকে আর আলাদা করে আমার অন্তরীকরণ শেখানো লাগতেছে না। তো এটা আমাকে কনফার্ম করো আমার সাউন্ড ভিডিও এভরিথিং ক্লিয়ার কিনা। ওকে, যাক, আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার। তাহলে যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা স্টার্ট করে দিই। ওকে, যেহেতু সব কিছু ক্লিয়ার আছে আমরা শুরু করে দিই। খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। দেখো, আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট ঝামেলা হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ঝামেলা হচ্ছে ভাইয়া, আমরা বলতেছি গত ক্লাসে আমরা প্রমাণ করছি x = a sin থিটা, কিন্তু বিভিন্ন জায়গায় তুমি দেখবা y = a sin থিটা আছে। অর্থাৎ কোনো জায়গায় x = a sin থিটা, কোনো জায়গায় y = a sin থিটা আছে। এখন ঝামেলাটা হচ্ছে কোন জায়গায়? ঝামেলাটা হচ্ছে ভাইয়া, আমি কি x = a sin থিটা লিখবো নাকি y = a sin থিটা লিখবো? এটা নিয়ে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট টু বি মোর তারা কী বলে কনফিউজড হয়ে যায়। তো অ্যাকচুয়ালি আসলে দুইটা সেম কথা। তো দুইটার পার্থক্যটা কি আমি তোমাকে সেটা একটু বলি। দেখো, সিম্পল হচ্ছে, আমরা এখানে কাউন্ট করার সময় দুইটা অক্ষ চিন্তা করি, যে এই বরাবর আমরা চিন্তা করি হচ্ছে এই বরাবর আছে x অক্ষ, এই বরাবর আছে y অক্ষ, এই বরাবর আছে x অক্ষ, এই বরাবর আছে y অক্ষ। এখন একটু সিম্পলভাবে চিন্তা করে দেখি, আমি যদি নর্মালি কোনো একটি স্প্রিংয়ের কথা চিন্তা করি, কোনো একটা স্প্রিংকে দেখো, আমি যদি এখান থেকে একটি স্প্রিংকে এভাবে ঝুলে দিলাম, ভালো করে খেয়াল করো, একটি স্প্রিংকে এভাবে ঝুলে দিলাম। এবার এই স্প্রিংটাকে যদি আমি নিচের দিকে একটু টেনে ছেড়ে দিই, তাহলে স্প্রিংটার গতিপথ কেমন হবে? সে এতটুকু নিচে নামবে, উঠবে, এভাবে চলবে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, স্প্রিংটা এটা হচ্ছে তার সাম্যাবস্থান, যেখান থেকে আমি তাকে টেনে ছেড়ে দিলাম, যেখান থেকে টানলাম, এই সাম্যাবস্থান থেকে ভালো করে খেয়াল করো, সাম্যাবস্থান থেকে
প্রাথমিক অবস্থায় সে যখন এখানে ছিল এটা হচ্ছে সাম্যাবস্থান থেকে তার সরণ, সে যখন এখানে ছিল এটা হচ্ছে সাম্যাবস্থান থেকে তার সরণ। তাহলে মনে করো সর্বোচ্চ এতটুকু গেছে, সে যখন এখানে আসে এটা হচ্ছে সাম্যাবস্থা থেকে তার সরণ। ভালো করে খেয়াল করো, সরণ অলওয়েজ কাউন্টেড ফ্রম সাম্যাবস্থান, সরণ সবসময় সাম্যাবস্থান থেকে কাউন্ট করতে হয়। তাহলে এটাকে আমরা বলতেছি যেহেতু ওয়াই অক্ষ বরাবর কম্পিত হচ্ছে, আমি তার সরণটাকে নাম দিলাম হচ্ছে ওয়াই, আমি তার সরণটাকে নাম দিলাম হচ্ছে ওয়াই, আমি তার সরণটাকে নাম দিলাম হচ্ছে ওয়াই। তাহলে এভাবে সে বারবার কম্পিত হতে থাকবে। তাহলে সরণ এভরি টাইম কাউন্টেড ফ্রম সাম্যাবস্থান। দেখো আমি বারবার বলতেছি সরণটা সবসময় কোথা থেকে কাউন্ট করতে হয়, সাম্যাবস্থান থেকে কাউন্ট করতে হয়। তাহলে সাম্যাবস্থান থেকে আমাকে এভরি টাইম সরণ কাউন্ট করতে হবে। যেমন তোমরা যে সাইনের গ্রাফ ড্র করো, এই সাইনের যে গ্রাফটা তোমরা ড্র করতেছো, এই সাইনের গ্রাফে দেখো সরণটা সবসময় এরকম, এই যে এখানে যখন আসে এটাই হচ্ছে সরণ, এখানে থাকলে এটাই হচ্ছে সরণ, এখানে থাকলে এটাই হচ্ছে সরণ, এটাই হচ্ছে আমার সাম্যাবস্থার লাইন। এই সাম্যাবস্থার লাইন থেকে তার শিফটিংটা আমরা দেখে আমরা বলতে পারি সাম্যাবস্থান থেকে তার সরণ কতটুকু। তাহলে এই সাম্যাবস্থান থেকে তার সরণের ম্যাক্সিমাম মান যখন, যেমন দেখো ওয়াইটা যখন এতটুকু চিন্তা করি তখন কিন্তু এ ওয়াইয়ের মানটা ম্যাক্সিমাম, আর ওয়াইয়ের যে ম্যাক্সিমাম ভ্যালুটা, এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা বলি তার বিস্তার এ, সেটাকে আমরা বলি তার বিস্তার এ। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এখানে আমি সরণটাকে নামকরণ করছি কি দ্বারা, এ দ্বারা, এখানে ওয়াই দ্বারা, এখানে আমি সরণটাকে নামকরণ করছি ওয়াই দ্বারা। এবার দেখো আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই, মনে করো এখান থেকে একটি স্প্রিং আছে আবার আগের মতো, এই স্প্রিংটা হচ্ছে একটা দেওয়ালের মধ্যে এভাবে আটকানো। সেই স্প্রিংটাকে আমার ইচ্ছে হলো আমি একটু টেনে ছেড়ে দিলাম। এখন আমার স্প্রিংটা দেখো এটাই হচ্ছে তো সাম্যাবস্থার লাইন, এই সাম্যাবস্থার লাইন থেকে সে এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এটা অসিলেশন ক্রিয়েট করবে। তাহলে দেখো এখন যদি আমি চিন্তা করি তার সরণ কীভাবে কাউন্ট করব, ভাইয়া এটাই হচ্ছে সাম্যাবস্থার বিন্দু, সে যখন এখানে আসে সাম্যাবস্থান থেকে তার সরণ হচ্ছে এতটুকু, সে যখন এখানে আসে সাম্যাবস্থান থেকে তার সরণ হচ্ছে এতটুকু, সে যখন এখানে আসে সাম্যাবস্থান থেকে তার সরণ হচ্ছে এতটুকু। এই সরণগুলো কোন বরাবর, এক্স অক্ষ বরাবর, এটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে এক্স এক্স এক্স। এবং এই এক্সের মান যখন সর্বোচ্চ, মানে এর থেকে বেশি সরণ হওয়া সম্ভব নয়, এই সর্বোচ্চ সরণটাকে আমরা নাম দিই কি, এক্স ম্যাক্সিমামটাকে আমরা নাম দিই হচ্ছে বিস্তার। বলো আমরা এটা বুঝছি কিনা, এক্স আর ওয়াইয়ের পার্থক্য বুঝছি কিনা। তাহলে পরীক্ষায় তোমাকে এক্স ওয়াই কিচ্ছু বললো না, পরীক্ষায় তোমাকে বললো শুধুমাত্র সরণ। এই সরণ বললে তুমি এক্স ওয়াই যেটা ইউজ করো কোনো সমস্যা নাই, এক্স ওয়াই যেটা ইউজ করো কোনো সমস্যা নাই। ইভেন আমি এখন দেখাই দিব তোমাদেরকে সেম ইকুয়েশন আসে। এর মানে পরীক্ষায় এক্স ওয়াই ইউজ আমি এক্স ইউজ করলাম, আমার বন্ধু ওয়াই ইউজ করলো, কারটা সঠিক, দুজনেরটাই সঠিক। আর যখন বলে দিবে এক্স অক্ষ বরাবর সরণ, তখন আমি সরণটাকে এক্স দ্বারা নামকরণ করাটা বেটার। ওয়াই অক্ষ বরাবর সরণ, তখন আমি তাকে ওয়াই অক্ষ ওয়াই নামকরণ করাটা বেটার। তাহলে আই রিপিট অ্যাগেইন, এক্স বলো ওয়াই বলো, এটা হচ্ছে আমার সরণ। এই সরণটা যখন আমার এক্স অক্ষ বরাবর সে কম্পিত হচ্ছে, তখন আমি এটাকে এক্স দ্বারা নামকরণ করতেছি, আর সর্বোচ্চ কম্পনটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে বিস্তার। সে যখন ওয়াই বরাবর কম্পিত হচ্ছে, তখন আমি তাকে ওয়াই সরণটাকে ওয়াই দ্বারা নামকরণ করতেছি, এবং সর্বোচ্চ সরণটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে বিস্তার। এবং সরণটা সবসময় কাউন্ট করতে হবে সাম্যাবস্থান থেকে। সে যখন এক্স অক্ষ বরাবর কম্পিত হচ্ছে এই লাইনটার রেসপেক্টে, এর সাপেক্ষে তোমাকে চিন্তা করতে হবে। সে যখন ওয়াই অক্ষ বরাবর কম্পিত হচ্ছে এই লাইনটার রেসপেক্টে, এর সাপেক্ষে চিন্তা করতে হবে। এটাই হচ্ছে সরণের বেসিক। এই বলো সরণের বেসিক আমাদের ক্লিয়ার কিনা? তুমি এই দিকে তাকানোর দরকার নাই, আমাকে বলো এই জায়গাটা দেখে সরণের বেসিকটা তোমার ক্লিয়ার হয়েছে কিনা, সরণের বেসিকটা তোমার ক্লিয়ার কিনা, সরণের বেসিকটা তোমার ক্লিয়ার কিনা, সরণের বেসিকটা তোমার ক্লিয়ার কিনা বলো। এই বলো, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জায়গায় আমরা অনেকেই ঝামেলায় পড়ি। এই বলো বুঝছি কিনা বলো, এই ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিনা বলো। এগুলো হচ্ছে দেখো অনলাইনে হচ্ছে অনেকেই বলে ভাইয়া অনলাইনে কোয়েশ্চেন করা যায় না, আবার অনেকে আমাকে বলে ভাইয়া আপনার ক্লাস করার পর কেন জানি কোয়েশ্চেন মনে জাগে না। তো পার্থক্যটা হচ্ছে এটাই যে আমি অনলাইনে ক্লাস নেওয়ার সময় সবসময় একটা জিনিস মাথায় রাখি, এই যে আমাদের ছোট ছোট বাচ্চারা, এই যে আমার ছোট ছোট বন্ধুরা, তারা তো চাইলে আমাকে হুট করে ক্লাসের মতো দাঁড়াইয়া বলতে পারে না এই ভাই থামেন এই জিনিসটা বলেন, সেটা তো বলতে পারে না। তো সেই ক্ষেত্রে তাদের কমেন্ট করতে হয়, যেটা একটু কষ্টকর। ওই কারণে আমি কি করি, নিজ থেকে যে প্রশ্নগুলো আমি গত 5 বছরের
নিজেকে দাবি করতে পারি 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক। সো এই পর্যন্ত যাবৎকালে যত কোয়েশ্চেনগুলো স্টুডেন্ট আমার করছে, আমি অনলাইন ক্লাস নেওয়ার সময় সেই কোয়েশ্চেনগুলো আনসার দিয়ে যাই, যার কারণে দেখবে যে ম্যাক্সিমাম কেস তোমার আর কোয়েশ্চেন করা খুব একটা লাগে না। যাক, বিবি মরিয়ম মাত্র আসছি, মাত্র আসলে সমস্যা নেই, তুমি জাস্ট চিন্তা, মাত্র আসলে বিবি মরিয়ম মাত্র আসছে না, তুমি জাস্ট চিন্তা করবা একটা স্প্রিংকে এভাবে টেনে ছেড়ে দিছি, সে কি এভাবে দুলবে না? এটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন। এখন তার যে সরণটা কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর না? এখন এই সাম্য অবস্থান থেকে তার সরণটাকে আমরা ওয়াই দ্বারা নামকরণ করি। আবার স্প্রিংটা যখন আমার এক্স অক্ষ বরাবর কম্পিত হচ্ছে, এভাবে টেনে ছেড়ে দিছি, এভাবে কম্পিত হচ্ছে, তখন আমি এই সরণটাকে এক্স দ্বারা নামকরণ করতেছি। দ্যাট মিনস এক্স হোক ওয়াই হোক এটা হচ্ছে আমার সরণ, এক্স হোক ওয়াই হোক এটাই হচ্ছে আমার সরণ। আর সরণটাকে সাম্য অবস্থান থেকে কাউন্ট করতে হবে, সর্বোচ্চ সরণটাকে আমরা বিস্তারে বলবো। এক্ষেত্রে এক্স ওয়াই ডাজেন্ট ম্যাটার। পরীক্ষায় কোনটা ইউজ করছি? ইট ডাজেন্ট ম্যাটার। বারবার বলতেছি, এটা কোনো ম্যাটারই করে না। ওকে, যাক, এই এতটুকু ক্লিয়ার কিনা? নিশাদ, আজকে আগের ক্লাসটা না করলে আজকের ক্লাস করা যাবে? এটা তো উচিত না, ক্লাসে সিরিয়াল ব্রেক করা উচিত না, কারণ করা মোটামুটি যাবে, কিন্তু তাও তুমি চিন্তা করে দেখো, গত ক্লাসে আমি যা পড়াইছি আজকে সব কিছু বলবো না, অনেক কিছু তোমার কনফিউশন থেকে যেতে পারে। ক্লাস 9 10 তুমি কতটুকু জানো আমি জানি না। সো যদি তুমি গত ক্লাস না করে থাকো, অবশ্যই আগে সেটা করবা, তারপর এটা করতে আসবা। এটা বুদ্ধিমানের কাজ আর কি, কারণ আমাদের একটা কমন সিকোয়েন্স থাকে, যে সিকোয়েন্স আমরা পড়াই আর কি। ওকে, যাক, এটা যদি ক্লিয়ার হয়, এবার তুমি আর ওইদিকে তাকানোর দরকার নেই। আসো, গত ক্লাসে যা পড়াইছিস লাস্টের দিকে সেই জিনিসটা আবার পড়াচ্ছি। দেখো ব্যাপারটা কি, দেখো এটাকে আমরা বলি হচ্ছে এই যে এরকম একটা বৃত্ত দ্বারা, যে আমরা সিম্পল হারমোনিক মোশনটাকে আমরা এরকম একটা বৃত্ত দ্বারা প্রকাশ করতেছি না, এটাকে বলা হয় নির্দেশক বৃত্ত। এই বৃত্তটাকে কি বলা হয়? নির্দেশক বৃত্ত। নির্দেশক বৃত্ত। এই স্প্রিং কি এভাবে ঘুরতেছে? না, স্প্রিং এভাবে ঘুরতেছে না, স্প্রিং কিন্তু এভাবে কম্পিত হচ্ছে। বাট সে এভাবে কম্পিত হলে যেই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হবে, সেই সিচুয়েশনটা আমরা এই বৃত্ত দিয়ে ব্যাখ্যা করতে পারি। কী দিয়ে ব্যাখ্যা করতে পারি? বৃত্ত দিয়ে। ওই কারণে এটাকে আমরা বলি নির্দেশক বৃত্ত। ওই কারণে দেখো, সিম্পল হারমোনিক মোশন ব্যাখ্যা করার সময় এভরি টাইম আমি একটা করে সার্কেল ড্র করতেছি, একটা সার্কেল ড্র করতেছি, অর্থাৎ এই সার্কেলের যে প্রপার্টিগুলা, এখান থেকে যে জিনিসগুলো ব্যাখ্যা করা যায়, সেগুলো আমার সিম্পল হারমোনিক মোশনের সাথে খাপে খাপে মিলে যায়। এবার আসো, আমি প্রথমে আমি ধরে নিলাম আমার সরণটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে ভালো করে খেয়াল করো, সরণ যদি এক্স অক্ষ বরাবর হয়, বস্তু কোথায় থাকে? সাম্যাবস্থানে থাকে। তো আমার বস্তুটা তো আমি বৃত্তাকার চিন্তা করতেছি, মানে আপাতত আমার সুবিধার জন্য বৃত্তের উপর চিন্তা করতেছি। তাহলে বস্তু শুরুতে সাম্যাবস্থানে থাকে, মানে এখানে। তো বস্তু তো আর এখানে থাকে না, বস্তু এই যে বৃত্তাকার পথে সাম্যাবস্থানে আছে। এরপর বস্তুটা আমার এই আস্তে আস্তে এইদিকে যাচ্ছে, এটা কি তার সরণ? না, তার সরণ হচ্ছে এটা, ওই যে স্প্রিংয়ের মতো। তাহলে বস্তু যতই ডান দিকে যাচ্ছে তার সরণটা বৃদ্ধি পাচ্ছে। এভাবে বস্তু যখন এখানে আসলো, ওই মুহূর্তে তার সরণ হচ্ছে এক্স। তাহলে দেখো, এটাই হচ্ছে তার সরণের লাইন, এই যে এটা হচ্ছে তার সরণ এক্স। বস্তু যদি আমার এখানে থাকতো, তখন এটা হচ্ছে তার সরণ। বস্তু এখানে থাকলে এটা হচ্ছে তার সরণ। এবং বস্তু যখন এখানে আসে, এর থেকে বেশি তার সরণ হওয়া সম্ভব না। না, এটাকে আমরা বলি হচ্ছে বিস্তার। এই সর্বোচ্চ সরণ যেটা, এটাকে আমরা বলি হচ্ছে বিস্তার। এখন এই বস্তুটা এখান থেকে এখানে আসার কারণে তার এক্স অক্ষ বরাবর সরণ হিসেবে এক্স পরিমাণ। আমি সরণটাকে এক্স অক্ষ বরাবর কাউন্ট করতেছি, ধরে নিচ্ছি হচ্ছে আমার এটা হচ্ছে সরণটা এক্স অক্ষ বরাবর, এভাবে কম্পিত হচ্ছে, এভাবে কম্পিত হচ্ছে। তাহলে আমার বস্তুটা শুরুতে সাম্যাবস্থানে ছিল, সেখান থেকে আমার এখানে আসলো, এর মানে তার এক্স পরিমাণ সরণ হলো। এই এক্স পরিমাণ সরণ হওয়ার জন্য তার কৌণিক সরণ কতটুকু হলো, কৌণিক ব্যবধান কতটুকু হলো, সেটা হচ্ছে এই থিটা। এবার আমি যদি এখানে একটা দাগ টানি, এই থিটা যে কথা, এই থিটাও সেম কথা। এবার তুমি চিন্তা করে দেখো, একটু আগে তুমিই বলছো ভাই এটা যদি সরণ হয়, সবচেয়ে বেশি সরণটাকে বিস্তার বলি, এর মানে এই বৃত্তের ব্যাসার্ধটা কি নির্দেশ করে? বিস্তার নির্দেশ করে। তাহলে এটা যদি বিস্তার হয়, এই দৈর্ঘ্যটাও নিশ্চয়ই বিস্তার নির্দেশ করে, এর মানে এই অংশটা এটা নিশ্চয়ই বিস্তার এই নির্দেশ করে। এবার এই এক্সের মানটা আমাকে বের করতে হবে, আমরা এক্সের মানটা বের করব। এবার এক্সের মানটা যদি আমরা বের করি, এবার একটু খেয়াল করে দেখো, তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে তুমি কি কি জানো? এই ত্রিভুজের মধ্যে এই কোণটা যদি থিটা হয়, তার রেসপেক্টে অতিভুজটা তুমি জানো, লম্বটা তুমি জানো। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার? সাইন। তাহলে আমরা বলতে পারি সাইন থিটা সমান হচ্ছে লম্ব হচ্ছে এক্স ডিভাইড বাই অতিভুজ এ। আমার টার্গেট সরণ বের করা, তাহলে এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা। এবার তুমি আমার প্রশ্ন করবা, ভাই আপনি একটু আমাকে বলেন তো, আমার স্প্রিংটা তো আর মনে করেন ঘুরে নাই, স্প্রিংটা এভাবে সিলেক্ট করছে, তো আমি আন্দাজে কেমনে বলবো?
কিছুক্ষণ পর সে কোথায় ছিল? এই কিছুক্ষণ পর ব্যাপারটা স্প্রিংয়ের ক্ষেত্রে থিটা দিয়ে বিবেচিত হয় না, কি দিয়ে বিবেচিত হয়? টাইম দিয়ে। কি দিয়ে? টাইম দিয়ে। এর মানে এই থিটাটাকে থিটাতে না রেখে আমরা কিসে কনভার্ট করব? টাইমে কনভার্ট করব। আর আমরা জানি ও থিটা ইকুয়ালস টু ওমেগা টি, এটা আমরা খুব ভালো করে জানি, গতিবিদ্যায় পড়ছি। তাহলে থিটা ইকুয়ালস টু ওমেগা টি গত ক্লাসেও বলেছি। তাহলে আমরা সূত্র এটা ইউজ না করে আমরা সূত্র ইউজ করবো এটা, এক্স ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি। এর মানে সিম্পল হারমোনিক মোশন যদি এক্স অক্ষ বরাবর কম্পিত হয় তার জন্য আমি এক্সের ইকুয়েশন পেয়ে গেছি। এক্সের ইকুয়েশনটাকে যদি আমি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি, কারণ সময়ের সাপেক্ষে স্মরণকে অন্তরীকরণ করলে ব্যাক পাওয়া যায়, এই সময়ের সাপেক্ষে স্মরণকে অন্তরীকরণ করে আমরা ব্যাক পাইলাম। সূত্র হলো ওমেগা এ কজ অফ ওমেগা টি। এই ব্যাককে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করে আমি পাইলাম হচ্ছে এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। আর এ সাইন ওমেগা টি এটাকে আমরা চাইলে বলতে পারি হচ্ছে এক্স, ওই কারণে আমরা এ সমান বলি হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এবং এখান থেকে আমরা ফাইনালি বলছিলাম এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এর মানে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এখান থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে এখানে ত্বরণ দেখতেছ, এই ত্বরণের সূত্রে যে মাইনাস আসছে, এই মাইনাসটা কি মান নির্দেশ করে নাকি দিক বিপরীত নির্দেশ করে? তোমরাই আমাকে বলো, এই মাইনাসটা কি মান নির্দেশ করে নাকি সরণ এবং ত্বরণের দিক বিপরীত নির্দেশ করে? মান নাকি দিক? মান নাকি দিক? এই মাইনাসটা ত্বরণের মান নির্দেশ করে নাকি দিক নির্দেশ করে? আমাকে কমেন্টে বলো, এটা ত্বরণের মান নির্দেশ করে নাকি দিক নির্দেশ করে? একটু কমেন্টে বলো তো, ত্বরণের মান নির্দেশ করে নাকি দিক নির্দেশ করে? এক্স্যাক্টলি দিক। এর মানে আচ্ছা এবার আমাদের স্টুডেন্টরা মহা হতাশ হয়ে যায় পরীক্ষায়, ভাইয়া পরীক্ষায় এক বইতে মাইনাস ইউজ করছে আরেক বইতে মাইনাস ইউজ করে নাই, এখন আমি কোন দিকে যাব? দেখো ভাইয়া, তোমাকে আমি বলি, তুমি যেখানে শুধু মানের কথা চিন্তা করতেছ, দিক তুমি চিন্তা করতেছই না, সেক্ষেত্রে তোমার কি মাইনাস চিহ্ন দেওয়ার দরকার আছে? ত্বরণের মান নির্ণয়, সো মাইনাস চিহ্নটা দেওয়াটার কোনো প্রয়োজন নাই। ম্যাথ করার সময় মাইনাস চিহ্ন দেওয়া না দেওয়া কোনো ফ্যাক্ট না। দিলে কি ভুল হবে? অবভিয়াসলি না। তবে সাথে লিখে দিতে হবে এই মাইনাসটা মন্দন নির্দেশ করে না, দিক নির্দেশ করে। এ মাইনাস দ্বারা নির্দেশ করে ত্বরণ এবং সরণের দিক বিপরীতমুখী, এ মাইনাস দ্বারা নির্দেশ করে না যেটা মন্দন। যদিও সেখানে মন্দন হয়, সেটা হোক, আমাদের ব্যাপার না। আমার কথা হচ্ছে মূল থিম হচ্ছে মাইনাসটা দ্বারা কি নির্দেশ করে? দিক নির্দেশ করে। সো ম্যাথ করার সময় আমরা মাইনাস চিহ্ন ইউজ করব না। কেন? আমার মান দরকার। ওকে, ভালো কথা। ওকে, যাক, আলহামদুলিল্লাহ আমরা বুঝছি, এতটুকু বুঝছি না? তাহলে দেখো, এবার তুমি সিম্পল এটা চিন্তা করো, ভাইয়া আমার যদি বস্তুটা ওয়াই অক্ষ বরাবর কম্পিত হয়, তাহলে আরেকটা নির্দেশক বৃত্ত আঁকলাম। এবার তার সরণটা হচ্ছে কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। তাহলে সাম্যাবস্থা লাইন কোনটা? এটা না? সে যখন এক্স অক্ষ বরাবর কম্পিত হয়েছিল, এই দেখো, সে যখন এইদিকে কম্পিত হয়েছিল, তখন হচ্ছে এটা হচ্ছে সাম্যাবস্থার লাইন, এটা হচ্ছে সাম্যাবস্থার লাইন। এই সাম্যাবস্থা থেকে সে যাত্রা আরম্ভ করলো। আর সে যখন এবার এভাবে কম্পিত হচ্ছে, তার সাম্যাবস্থার লাইন কোনটা? এক্স অক্ষটা তার সাম্যাবস্থার লাইন, এখান থেকে সে যাত্রা আরম্ভ করবে। আর ওয়াই অক্ষটা হচ্ছে তার কি? সরণের লাইন। তাহলে এবার দেখো, এখান থেকে যাত্রা আরম্ভ করে এই বস্তুটা আমার যখন এখানে গেল, এখান থেকে এখানে যাওয়া মানে হচ্ছে তার এখান থেকে এতটুকু পরিমাণ সরণ হলো, সেই সরণটাকে আমি নাম দিলাম হচ্ছে ওয়াই। এখন আমার যে বস্তুটা, এই যে সরণটা ওয়াই, এই ওয়াই অক্ষের দিকে সরণ বাড়তে সর্বোচ্চ এতটুকু হইতে পারে। এই এতটুকু যে সরণ হইতে পারে এটাকে আমরা বলি হচ্ছে সর্বোচ্চ সরণটাকে বিস্তার বলি। আর এটা যদি বিস্তার হয়, এটাও বিস্তার, বৃত্তের ব্যাসার্ধ দ্বারা বিস্তার নির্দেশ করতেছে, এর মানে এটাও আমার বিস্তার। সে কত ডিগ্রি কোণে ঘুরে গেল? থিটা ডিগ্রি কোণে ঘুরে গেল। এবার তুমি একটু খেয়াল করে দেখো তো, সে যদি থিটা ডিগ্রি কোণে ঘুরে যায়, তাহলে আমি এখান থেকে যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে, ভাই আমার এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা। এবার আবার তুমি এই ত্রিভুজ চিন্তা করো, এটা যদি আমার থিটা হয়, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। এবার লম্ব অতিভুজের মধ্যে সম্পর্ক কাজ সাইন থিটার সমান লম্ব হয় অতিভুজ, ওয়াই ইকুয়ালস টু এ সাইন থিটা। এখানে ওয়াইটা হচ্ছে সরণ। দেখো তো এক্স্যাক্টলি জাস্ট এক্সের জায়গায় ওয়াই আসছে কিনা? জি ভাইয়া, এক্সের জায়গায় জাস্ট ওয়াই আসছে, আর কোনো পরিবর্তন হয় নাই। সো পরীক্ষায় কোনটা ইউজ করবো? ইট ডাজেন্ট ম্যাটার। তো আমরা বলতে পারি ওয়াই ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি, থিটার জায়গায় ওমেগা টি বসাইলাম। এবার ব্যাগ মানে কি? সময়ের সাপেক্ষে সরণকে অন্তরীকরণ। এখানে সরণের নাম তো ওয়াই, ওই কারণে বলছি ডি ওয়াই ডিটি। তাহলে আমাদের পাইলাম ওমেগা এ কজ অফ ওমেগা ডি, এক্স্যাক্টলি এস এম এস প্রিভিয়াস। অলসো আমি যদি অ্যাক্সিলারেশন বের করি, ডিবি ডিটি, দেখো ব্যাগের ইকুয়েশনকে অন্তরীকরণ করলে এটা পাবো, গত ক্লাসে দেখছিলাম মাইনাস ওমেগা স্কয়ার সাইন অফ ওমেগা টি। অ্যান্ড এই যে এ সাইন অফ ওমেগা টি, এটা কি মিন করে? এটা মিন করে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই এর মান, ওই কারণে ওয়াই বসে দিলাম, এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই। তাহলে এখানে ছিল এক্স, এখানে হচ্ছে ওয়াই। দ্যাট মিনস তুমি কি বুঝতেছ? সব কিছু এক্স্যাক্টলি সেম, খালি এক্সের জায়গায় ওয়াই। অর্থাৎ সরণকে আমি এক্স বললেও চলে, ওয়াই বললেও চলে। এটা আমাকে এর বাইরে অন্য কোনো কিছু নাহি বলে। এতটুকু কথা ক্লিয়ার কিনা? এতটুকু কথা আমাদের ক্লিয়ার কিনা?
এতটুকু কথা আমাদের ক্লিয়ার কিনা বলো? তাহলে আমরা ইকুয়েশন পাইলাম। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো ভাই ম্যাথ করার সময় কোনটা লাগবে। ওয়েট ম্যান, এখনও তো ঢুকছি, দেখাচ্ছি, আমি বলবো কোনটা লাগবে কোনটা লাগবে না। তোমার টেনশন করার দরকার নাই, সাথে আছে মোবাইল, টেনশন করার দরকার নাই। এদিকে তাকাইয়া খালি বেসিকটা মাথায় ঢুকাই। এই তোমাদের কাছে কোয়েশ্চেন, আমার একটা কোয়েশ্চেনের আনসার দিবা, তুমি আনসার দিবা, তুমি, হ্যাঁ তোমারে বলতেছি, তোমারে বলতেছি, হ্যাঁ কনফিউজড হয় না, তোমারে বলতেছি। দেখি আমাকে বলো তো হ্যাঁ তুমি এদিকে তাকাও, বলো তো এই জায়গায় বস্তু শুরুতে কোথায় ছিল? হ্যাঁ শুরুতে কই ছিল? ও পড়ে বসে দেখলে হবে না, হাসলেও হবে না, মুচকি হাসি দিলে হবে না, বলো কোথায় ছিল? দূর হয় নাই, সাম্যাবস্থান বলতে হবে। কোথায় ছিল? সাম্যাবস্থান। এবার বলো তো সাম্যাবস্থান থেকে বস্তু এখানে যখন আসে, এই থিটাটাকে আমরা কি বলবো? দশা না? গত ক্লাসে বলছিলাম সাম্যাবস্থার সাথে উৎপন্ন কোণটাকে আমরা বলতেছি দশা। দশা বলতে সাম্যাবস্থার সাথে উৎপন্ন কোণ। তাহলে সে যখন যাত্রা আরম্ভ করছিল তখন কি তার কোনো দশা ছিল? না, এর মানে আদি দশা শূন্য। কিন্তু আমি ম্যাথ যখন করতে যাব তখন তো আদি দশা শূন্য না হয়ে দশা থাকতেও পারে। আদি দশাটাকে আমরা ডেল দ্বারা প্রকাশ করতাম না। এখানেও দেখো আদি দশা শূন্য। এখন আমি তোমাকে প্রথম কথা বলবো, ওয়াই নিয়ে চিন্তা করার দরকারই নেই, তুমি সবসময় এক্স নিয়ে চিন্তা করবা। আচ্ছা আমি এক্স নিয়ে চিন্তা করব। এখন এক্স নিয়ে চিন্তা করে যে ইকুয়েশনটা পাইছি, এটা অ্যাকচুয়ালি কার জন্য? এটা অ্যাকচুয়ালি আমাদের যখন আদি দশা নাই তার জন্য। এবার যদি আমি একটা আদি দশা পাই তখন আমাদের কি হবে একটু দেখো। ওকে এবার আসো, আমার আদি দশা যদি থাকে একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমি এখন থেকে আমি বলে দিলাম, তোমরা আর ওয়াই নিয়ে মাথা ঘামাবা না, তোমরা সবসময় এক্স দিয়ে করবা। যাও একবার সোজা করে দিলাম। এখন আসো, এখানে তো আদি দশা ছিল না, এখানে ছিল আদি দশা ডেল ইকুয়ালস টু 0, কোনো আদি দশা ছিল না। এখন হচ্ছে আমার প্রশ্ন, ভাইয়া এই যে দিস ইজ মাই সার্কেল, ওমা এটা তো ডিম হয়ে গেছে, আমরা তো ডিম আঁকবো না, আমরা সার্কেল আঁকবো। ওকে ভাইয়া দিস ইজ মাই সার্কেল। দেখো ইন ফিউচার তোমরা যারা আমার সার্কেল থেকে হাসতেছো, ইন ফিউচার তোমরা স্টুডেন্টদেরকে পড়াবা, একটা জিনিস মাথায় রাখবা, সার্কেল আঁকতেছো যাতে এটাকে সার্কেলের মতো মনে হয়, হুবহু সার্কেল না হলে সার্কেলের মতো যাতে মনে হয়, এটাকে যাতে তোমার মনে করো ডিম মনে না হয়। এটা কিন্তু খুব বড়সড় একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, তুমি পড়াচ্ছ সার্কেল, স্টুডেন্টরা দেখতেছে উপবৃত্ত, পরে দুদিন পরে তারা একটু উপবৃত্ত আঁকে যদি জিজ্ঞেস করে এটা কি, দিস ইজ সার্কেল, তখন তুমি বুঝবা অবস্থা কারে বলে। সো ব্যাপারগুলো একটু বুঝতে হয়, কারণ টিচারদের উপরে স্টুডেন্টরা ডিপেন্ডেন্ট। তা এখন আসো, এখানে আমি যদি চিন্তা করে দেখি, আমি ধরে নিলাম বস্তুটা এভাবে, এই যে এক্স অক্ষ বরাবর কম্পিত হচ্ছে, কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে তার যে সরণগুলো কোন অক্ষ বরাবর? সরণগুলো হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে তার সাম্যাবস্থান, এটা হচ্ছে তার সাম্যাবস্থান। তাহলে আমি বুঝে নিলাম এই যে এই লাইনটা হচ্ছে কার লাইন? এই লাইনটা হচ্ছে ভাইয়া সাম্যাবস্থার লাইন। এই লাইনটা কার লাইন? সাম্যাবস্থার লাইন। এবার একটু ভালো করে খেয়াল করো, আগে দেখছিলাম বস্তু সাম্যাবস্থা থেকে যাত্রা আরম্ভ করছে। এবার আমি বললাম যে না, বস্তু যাত্রা আরম্ভ করছে এখান থেকেই বস্তু যাত্রা আরম্ভ করছে। যদি আমি বলি এখান থেকে বস্তু যাত্রা আরম্ভ করছে, এর মানে শুরুতে তার একটা দশা আছে কি নাই? আছে। এই শুরুর দশাটাকে আমরা বলি হচ্ছে আদি দশা ডেল। ওকে ভাইয়া, এবার আমরা যদি বলি ভাইয়া এখান থেকে বস্তুটা আমার সরে আসলো, কতটুকু সরে আসলো? এখান থেকে বস্তুটা সরে আমার এই জায়গায় আসলো। তাহলে বস্তুটা যদি এই জায়গায় সরে আসে, তাহলে সে আগে ছিল কোথায়? আগে ছিল এখানে, সরলো এখানে। যতটুকু সরে তাকে আমরা বলি থিটা। এই যতটুকু সরে গেল তাকে আমরা বললাম থিটা। এই থিটাটা হচ্ছে বস্তুর কৌণিক সরণ, আর ডেলটা হচ্ছে তার আদি দশা। এই ডেল মানে হচ্ছে তার আদি দশা, যাকে আমরা ইংলিশে বলি ইপক, আদি দশা। এবার দেখো, আমি যদি চিন্তা করি এই যে টোটাল যে অ্যাঙ্গেলটা, আমি এটা একটু নিচে লিখি, ডেল, এই টোটাল যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা কি লিখবো? থিটা প্লাস ডেল লিখবো না? অবভিয়াসলি। তাহলে আমার এই যে বস্তুটা, সে যখন এখানে, তার সরণ কত? তুমি কি বলবা ভাই সে এখান থেকে এখানে আসছে মানে তার সরণ এতটুকু? না, আগেই বলছি সরণ মিন্স সাম্যাবস্থার সাথে সরণ, সাম্যাবস্থার সাথে সরণ, সাম্যাবস্থার সাথে সরণ। এর মানে সে এখানে আসে মানে সাম্যাবস্থা থেকে সে এই পরিমাণ ডিফ্লেক্টেড, এই সাম্যাবস্থা থেকে যতটুকু ডিফ্লেক্টেড হচ্ছে তার সরণের মান এক্স। এটা না ভাই সে এখান থেকে যাত্রা আরম্ভ করে এখানে আসছে, হোক না, ওটা হচ্ছে তার আদি সরণ, ওটা হচ্ছে তার আদি সরণ, এটা হচ্ছে বর্তমান সরণ। সরণ অবশ্যই আমাকে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে সাম্যাবস্থা থেকে কাউন্ট করতে হবে, অনেকে খেয়াল করে না। এবার আসো, এই কোণটা যদি থিটা প্লাস ডেল হয়, এটাও অবভিয়াসলি ভাইয়া থিটা প্লাস ডেল।
এবার এটা হচ্ছে আমার এক্স, আর এই অতিভুজটাকে আমরা নাম দিতে পারি এ। তাহলে এখান থেকে তুমি যদি বের করো, সিম্পল তুমি এখান থেকে বের করতে পারবা, বা সাইন থিটা যদি বের করো এখান থেকে আসবে এক্স ডিভাইডেড বাই সরি সাইন থিটা না, তো এবার হচ্ছে সাইন থিটা প্লাস ডেল, সাইন থিটা প্লাস ডেল সমান হচ্ছে এক্স ডিভাইড বাই এ। তাহলে আমরা এখান থেকে পেলাম এক্স ইকোয়াস টু এ সাইন থিটা প্লাস ডেল। এর মানে হচ্ছে আমরা বলতে পারি এক্স ইকোয়াস টু এ সাইন থিটা মানে হচ্ছে ওমেগা টি প্লাস ডেল। এবার তুমি এটাকে আবার অন্তরীকরণ করো, এক্সকে যদি অন্তরীকরণ করো বি পাবা, বি ইকোয়াস টু ডি এক্স ডিটি। অ্যাকচুয়ালি খেয়াল করলে দেখবা এখানে তুমি পাবা হচ্ছে ওমেগা এ কজ অফ ওমেগা টি প্লাস ডেল, আমি সরাসরি লিখে ফেলতেছি। এরপর তুমি যদি এটাকে আবার অন্তরীকরণ করো, অ্যাক্সিলারেশন পাবা ডিবি ডিটি, সেটা পাবো হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ, কসকে করলে সাইন পাবো সাইন ওমেগা টি প্লাস ডেল পাবো। আর এই যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল এটা নির্দেশ করা হচ্ছে এক্স, এর মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। বলো এটা বুঝছি কিনা? এর মানে দেখো এবার যদি তুমি তাহলে ইকুয়েশন কি পাইলা, এক্স ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি প্লাস ডেল। আচ্ছা এবার যদি আমি বলি আদি সরণ শূন্য ছিল, আদি দশা শূন্য, তো আদি দশা শূন্য মানে ডেলের মান জিরো, ডেলের মান জিরো হলে দেখো এটা হয়ে গেছে। সো তোমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তুমি আজকে থেকে শিখে রাখো এক্সের ইকুয়েশন হচ্ছে এটা, এক্স ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি প্লাস ডেল। আর তুমি ডেলটা দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা, আসলে এই ইকুয়েশনগুলোর মধ্যে ওমেগা টি এর জায়গায় যদি ওমেগা টি প্লাস ডেল বসাই দাও অ্যাকচুয়ালি ইকুয়েশনগুলো পাওয়া যায়। এই ইকুয়েশনগুলো মুখস্থ রাখলে ওমেগা টি এর জায়গায় জাস্ট ওমেগা টি প্লাস ডেল বসে দিবা প্রত্যেকটা ইকুয়েশনে, দেখো তাহলে এগুলো পেয়ে যাবা। সো আমি মনে করব, ব্যক্তি হিসেবে আমি মনে করি তুমি এটা মুখস্থ না করে এটা মুখস্থ করাটা বেটার। আসো তোমাকে আরো একটু সামনের দিকে আগে নিয়ে যাই। আগে বলো এতটুকু ক্লিয়ার কিনা, আগে বলো তোমাদের এতটুকু ক্লিয়ার কিনা। আগে বলো এতটুকু ক্লিয়ার কিনা। এই যার আটকাচ্ছে তার হচ্ছে ব্যক্তিগত প্রবলেম, আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না। ওকে আচ্ছা আসো এবার তোমাকে আরেকটু সামনে আগে নিয়ে যাই, জোস জিনিস শিখাবো। দেখো আমার এই অধ্যায় পড়ানোটা আবার তোমাদের বইয়ের সাথে মিলবে না, মানে বইয়ের সাথে মিলবে না। আই মিন যেমন তপন স্যারের বইতে দেখবো অনেক কিছু নাই, সেগুলি ইসাক স্যারের বইতে আছে, ইসাক স্যারের বইতে আছে, তপন স্যারের বইতে নাই। আমার সিকোয়েন্সের সাথে ইসাক স্যার তপন স্যার কোনো বইয়ের মিল নেই। তোমরা আমার সিকোয়েন্সটা ফলো করবা, আমার সিকোয়েন্স ফলো করে আমি আজকে যা পড়াইছি সেটা বইয়ের যে জায়গায় আছে সেখান থেকে পড়বা খুঁজে। না হয় তোমরা কনফিউজড হয়ে যাবা, কিন্তু আমি বলে দিচ্ছি, কারণ বইতে এভাবে সুন্দর করে ব্যাখ্যা তুমি পাবা না। আচ্ছা ভালো কথা, এবার তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো ভাইয়া। সিম্পল হারমোনিক মোশন যখন আমি পড়তেছি, সিম্পল হারমোনিক মোশন, তার ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে, দেখো ভালো করে মনে রাখো, আর ওই যে আমি বলতে পারি এক্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি হচ্ছে এ সাইন ওমেগা টি, তারপর হচ্ছে আমরা ভি ইকুয়ালস টু পাচ্ছি ওমেগা এ কজ অফ ওমেগা টি, এ ইকুয়ালস টু আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আমরা আর ওই ইকুয়েশনটা লিখবো না, সেই ইকুয়েশন লেখার দরকার নেই, এটাই এনাফ, তোমরা এই তিনটা শিখবা। এবার আমি যদি বলি আদি দশা ডেল হলে, এবার দেখো ইকুয়েশন কেমন হচ্ছে, এ এক্স এর মতোই আছে, এ সাইন অফ জাস্ট ওমেগা টি এর জায়গায় তোমরা ওমেগা টি প্লাস ডেল বসাই দিবা, অথবা আমি এভাবে লিখি এ সাইন অফ ওমেগা টি, বি ইকুয়ালস টু হচ্ছে ওমেগা এ কজ অফ ওমেগা টি, এ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। পরিবর্তনটা লাল কালার দিয়ে দেখাই, ওমেগা টি এর জায়গায় জাস্ট ওমেগা টি প্লাস ডেল বসাই দিবা, ওমেগা টি এর জায়গায় জাস্ট ওমেগা টি প্লাস ডেল বসাই দিবা, অ্যান্ড এরপরে আর কোনো পার্থক্য নাই, আর এখানে তো পরিবর্তনের মতো কোনো কিছু নাই। তাহলে আমরা এটা পাইছি, তাহলে আদি দশা থাকলে কী হবে না থাকলে কী হবে অলরেডি বুঝছো। এখন তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে ভাইয়া, দেখো এই এক্সের ইকুয়েশন আমরা পাইছি, এক্সের ইকুয়েশন আমরা আজীবন এটাই পড়বো। ত্বরণের ইকুয়েশন দেখো সরণ আকারে আছে না, ত্বরণের ইকুয়েশনটা কি আছে সরণ আকারে আছে, কিন্তু ব্যাগের ইকুয়েশন কি আকারে আছে, ব্যাগের ইকুয়েশনটা হচ্ছে আমাদের সরণ আকারে না। আচ্ছা তার আগে একটা কাজ করি, এখানে গ্রাফটা পড়াই ফেলি, আমার পরে আমার মনে থাকবে না, আগে গ্রাফটা পড়াই ফেলি। এবার তোমাদেরকে দেখা হচ্ছে গ্রাফ, এদের তোমাকে বলা হবে, ভালো করে খেয়াল করো, তোমাকে পরীক্ষায় বলা হবে গ্রাফ ড্র করো। কি ড্র করো? গ্রাফ। কার গ্রাফ ড্র করবা? দেখো তোমাকে পরীক্ষায় বলা হবে 3টা গ্রাফ ড্র করার জন্য, জায়গা তো হবে না, একটু আচ্ছা ছোট করে ড্র করবে, হ্যাঁ তোমরা একটু কষ্ট করে দেখিও। 3টা গ্রাফ ড্র করতে হবে, একটা
দুইটা, তিনটা গ্রাফ ড্র করব। তো গ্রাফে কি থাকবে দেখো, এক্স অক্ষ বরাবর থাকবে সময়, ওয়াই অক্ষ বরাবর একবার বলবে হচ্ছে সরণ, একবার বলবে হচ্ছে বেগ, একবার বলবে হচ্ছে ত্বরণ। এক্স অক্ষ বরাবর থাকবে সময়, এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর সরণও হইতে পারে, বেগও হইতে পারে, ত্বরণও হইতে পারে। তো তোমাকে পরীক্ষায় বলা হবে বিবি মরিয়ম ভাইয়া, আপনি আমাদের প্লিজ ইংলিশ ক্লাস নেন, আর আমাদের জীবনে ইংলিশের দুর্বলতা থাকবে না। আমার নিজের ইংলিশের দুর্বলতা আছে, তোমার দুর্বলতা আমি কেমনে কাটাবো আমার বলো তো। আচ্ছা আসো, একটু ভালো করে খেয়াল করে দেখি, এখানে প্রফেশনালিজম আর আনপ্রফেশনালিজমের একটা পার্থক্য আছে। কোন জিনিসটাতে প্রফেশনাল, কোন জিনিসটা প্রফেশনাল না। ইংলিশ আমরা কোনো একটা লেকচার আমি সেই অনুযায়ী তোমাকে একটা ক্লাস দিতে পারি, তোমার কাছে খুব ভালো লাগবে। বাট প্রফেশনাল বলে একটা কথা আছে, তোমাকে আমি ফিজিক্সের যত সুন্দর করে গুছাই ইনফরমেশন দিতে পারবো, ইংলিশে কখনো আমি এটা পারবো না। সো ফিজিক্স, ম্যাথ আর অন্যগুলা খুব ডিফারেন্ট জিনিস। আচ্ছা আসি, আমরা একটু এদিকে খেয়াল করি। তুমি একটু ভালো করে খেয়াল করো, তোমাকে পরীক্ষায় বলা হবে এক্স ভার্সেস টি এর গ্রাফ আঁকার জন্য, তো এক্স ভার্সেস টি এর গ্রাফ যদি আমি আঁকি, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এক্স ভার্সেস টি এর গ্রাফ যদি আমি আঁকি, তো এক্ষেত্রে তোমাকে আমি বলে রাখি এক্স ভার্সেস টি এর গ্রাফ আঁকলে গ্রাফটা কেমন হবে। দেখো ইকুয়েশন যদি তুমি তাকায় দেখো, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কার গ্রাফ? সাইনের গ্রাফ। এক্স ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি, কার গ্রাফ? সাইনের গ্রাফ না? তাহলে সাইনের গ্রাফ কেমন হয় আশা করি আমরা সবাই জানি। শেষ, আর কিচ্ছু করা লাগবে না ভাইয়া, এতটুকু এনাফ, এভাবে মনে রাখবা। তাহলে এক্সট্রা কার গ্রাফ? সাইনের গ্রাফ। এ সাইনের গ্রাফ এঁকে দিলাম। এক্সট্রা কার গ্রাফ? সাইনের গ্রাফ এঁকে দিলাম। এবার হচ্ছে ভাইয়া ব্যাগটা কার গ্রাফ? কজের গ্রাফ আঁকবো। কস মানে কি? সে সর্বোচ্চ বিন্দু থেকে যাত্রা আরম্ভ করবে, তাহলে কজের গ্রাফ এঁকে দিলাম। ব্যাগ যদি বলে কজের গ্রাফ এঁকে দিলাম। এবার হচ্ছে যদি তোমাকে ত্বরণ বলে, দেখো ত্বরণটা আর কিছুই না, এটা হচ্ছে সরণের বিপরীতমুখী। এর মানে এক্স যদি পজিটিভ হয় এ হচ্ছে নেগেটিভ, এক্স যদি নেগেটিভ হয় এ হচ্ছে পজিটিভ, কারণ এক্সের মধ্যে একটা মাইনাস চিহ্ন এসে তাকে প্লাস বানিয়ে দিবে। তাহলে এখানে এক্স যখন শূন্য ত্বরণও শূন্য, এক্স যখন শূন্য ত্বরণও শূন্য। এরপর এক্স যতই ধনাত্মক হয়েছে ত্বরণ ততই ঋণাত্মক হবে, এটা হচ্ছে মাইনাস সাইনের গ্রাফ। তাহলে দেখো এক্স প্রথমে ধনাত্মক দিকে গেছে, এরপর ঋণাত্মক, এরপর ধনাত্মক, আর ত্বরণটা কি হবে? প্রথমে ঋণাত্মক, তারপর ধনাত্মক, তারপর ঋণাত্মক। এইভাবে আমরা গ্রাফগুলো ড্র করবো। মনে থাকবে কিনা বলো? তাহলে আমাদের তিনটা গ্রাফ পরীক্ষা আসতে পারে, এক্স ভার্সেস টি এর গ্রাফ, বি ভার্সেস টি এর গ্রাফ, এ ভার্সেস টি এর গ্রাফ। এক্স ভার্সেস টি এর গ্রাফ, বি ভার্সেস টি এর গ্রাফ, এ ভার্সেস টি এর গ্রাফ। আর আমরা জানি এই ধরনের গ্রাফের সর্বোচ্চ মানটাকে আমরা কি বলি? সর্বোচ্চ মানটাকে আমরা বলি বিস্তার বা সর্বোচ্চ মান। এই যে এটাকে আমরা বলতে পারবো এক্স এর ম্যাক্সিমাম মান। আর এক্স এর ম্যাক্সিমাম মানটা তুমি এখান থেকে বুঝতে পারবা। দেখো তো এক্স এর ম্যাক্সিমাম মান মানে কি? সাইনের ম্যাক্সিমাম মান বসবে। সাইনের ম্যাক্সিমাম মান কত? 1। এর মানে এক্স এর ম্যাক্সিমাম মান হচ্ছে এ, যদিও এটা নিয়ে আমি একটু পরে আবার আলাদা করে কথা বলবো। এবার হচ্ছে বি এর ম্যাক্সিমাম মান। বি এর ম্যাক্সিমাম মানটা কত দেখো তো? এই বি এর ম্যাক্সিমাম মানটা হচ্ছে কি? কজের ম্যাক্সিমাম মান। কজের ম্যাক্সিমাম মান কত? 1। কজের ম্যাক্সিমাম মান যদি 1 হয়, বি এর ম্যাক্সিমাম মান কত হবে? ওমেগা ইন্টু এ। তাহলে এটার মান হচ্ছে অ্যাকচুয়ালি ওমেগা এ। অর্থাৎ এখান থেকে যদি তুমি চিন্তা করো এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে এ, এরকম সবার। এখান থেকে যদি তুমি চিন্তা করো এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে ওমেগা এ, কারণ এটা ব্যাগ। এবার যদি তুমি ত্বরণের ক্ষেত্রে চিন্তা করো, ত্বরণের ক্ষেত্রে চিন্তা করি, তো এই ক্ষেত্রে আমি তো এক্স এর মানটা বসাই দিই। কি বলো? এক্স এর মানটা বসাই দেওয়াটা বেটার, কারণ আমাদের সুবিধার্থে। তাহলে আমি বসাই দিই এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার, এক্স এর মান এ সাইন অফ ওমেগা টি, মানে বুঝার সুবিধার্থে। এবার এ সাইন ওমেগা টি এর সর্বোচ্চ মান কত? 1। এটার মান যদি 1 হয়, বিস্তারের মান কত? ওমেগা স্কোয়ার এ। নেগেটিভ দিক, সেটা নেগেটিভ দিক কোনো ফ্যাক্ট না, কিন্তু মানটা কত? ওমেগা স্কোয়ার এ। তাহলে আমরা বলতে পারি এই ত্বরণের যে সর্বোচ্চ মানটা এ ম্যাক্সিমাম, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার এ। অর্থাৎ এই যে এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে ওমেগা স্কোয়ার এ। মনে থাকবে কিনা বলো? যদিও আমরা এদের সর্বোচ্চ সর্বনিম্ন মান নিয়ে একটু পরেই কথা বলবো, আগে বলো আমরা একটু বুঝছি কিনা, গ্রাফগুলো বুঝছি কিনা। দেখো পরীক্ষায় এই গ্রাফগুলো আসে কিন্তু, হ্যাঁ, বইতে থাকুক না থাকুক এই ধরনের গ্রাফ নিয়ে পরীক্ষা কোয়েশ্চেন করতেই পারে। বলো আমরা বুঝছি কিনা।
কিরে কার জন্মদিন? আনাস ইবনে আল আনাসের জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ মিস্টার আনাস। ও না, এখনও জন্মদিন হয় না, 12টায় হবে, 12টায় 18 বছর পূর্ণ হবে। তুমি 18 বছর পূর্ণ হলে 12টা 1 মিনিটে কাজী নজরুল ইসলামের সুকান্ত ভট্টাচার্যের মনে 18 বছর বয়স কে লিখছিল? সুকান্ত ভট্টাচার্য না? ওই 18 বছর বয়সটা তুমি একটু পড়িও, পড়ে তুমি একটু শক্তি সঞ্চয় করিও। ওইটা পড়লে আমার শরীরে কেন জানি শক্তি চলে আসে। জোস। আমাদের বুঝছো এই যে এইচএসসি 20 বেস, এইচএসসি 20 বেসের একটা স্টুডেন্ট ছিল। ও হচ্ছে ওদের বেসের মধ্যে মানে সবচেয়ে ছোটো ছিল আর কি। এরকম থাকে না, যেমন কারো বয়স একটু বেশি, কারো বয়স একটু কম। তো এখন সবার 18+ হয়ে গেছে, তার হয় নাই। সে তো খুবই এক্সাইটেড, তার 18+ কখন হবে কখন হবে কখন হবে। তার বন্ধু বান্ধব সবার 18+ হয়ে গেছে। দিন শেষে যেদিন তার 18+ হয়েছে, সে খুশিতে আমাকেও ট্রিট দিছে। যাক, এভাবে আনাসও যদি ট্রিট দিয়ে দাও, আমি কিন্তু না করবো না। আনাস ভাইয়া, আমার নাম সাদ, ওইটা বলে সাউদ হয়ে গেছে। আমি ওই জন্যই এটা পড়ি নাই, আমার কাছে কেন জানি কেমন মনে হচ্ছিল। শাহনাওয়াজ সাইম ভাইয়া, আমাকে উইশ করলে না। তোমারও কি জন্মদিন নাকি? তোমাকে হ্যাপি 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 হ্যাপি, তুমি আবার অন্য হ্যাপির কথা মনে করিও না। হ্যাপি বার্থডে। আবার রুবেল কষ্ট পাবে। আচ্ছা আসো, এইগুলো বুঝছি কিনা, গ্রাফগুলো বুঝছি কিনা একটু আমাকে বলো। তাহলে আমাদের এক্সের গ্রাফটা হচ্ছে সাইনের গ্রাফ, ম্যাক্সিমাম মান হচ্ছে এ। ওয়াইয়ের বি এর গ্রাফটা হচ্ছে কজের গ্রাফ, ম্যাক্সিমাম মানটা হচ্ছে ওমেগা এ। আর এর গ্রাফটা হচ্ছে সাইনের উল্টা গ্রাফ, মানে মাইনাস সাইনের গ্রাফ, সেটা হচ্ছে আমাদের ওমেগা স্কয়ার এ হচ্ছে সর্বোচ্চ মানটা। বা আমার পাশে তোমার বাসা, তাহলে ট্রিট দিয়ে নিয়ে নিও আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, কারণ তোমার বাসা তো আমার পাশেরই বাসা। এ আর কে আছে? আরো কেউ আছে নাকি? কি রে, আজকে এতজনের জন্মদিন কেমনে হয়? কি মারজানারও জন্মদিন নাকি? হাবিব বাসার ভাই, এই বছর আমারও বার্থডে আছে। আর ভাই সবারই তো বার্থডে থাকে, এই বছর আমারও বার্থডে আছে। সবারই তো প্রত্যেকটা বছরে বার্থডে থাকে। হ্যাঁ, আর পার্থক্য হচ্ছে একটাই, যাদের জন্ম হচ্ছে 29শে ফেব্রুয়ারি, তাদের প্রতি বছর বার্থডে থাকে না, আর সবারই প্রতি বছর বার্থডে থাকে। আচ্ছা, আসলে একটু বুঝছো না? কিরে ভাই, সবার জন্মদিন নাকি? কিরে তানিষ্কেরও কি আজকে জন্মদিন নাকি? এই যাদের জন্মদিন চলে গেছে, যাদের জন্মদিন চলতেছে, যাদের জন্মদিন আসিবে, তাদের সবাইকে আমার পক্ষ থেকে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওকে, আচ্ছা তাহলে আশা করি আমরা এটা বুঝছি। হ্যাঁ, ওকে, এবার আসো তোমাকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই। সেই জিনিসটা কি দেখো, সেই জিনিসটা কি দেখো, আমাদের এখানে এক্সের ইকুয়েশনটা এক্সই, ত্বরণের ইকুয়েশনটা কিন্তু এক্স আকারে দেওয়া আছে। আসলে পরীক্ষায় যখন আমরা ম্যাথ করতে যাব, তখন তোমাকে শুধু সরণের মান দেওয়া থাকবে, ব্যাগ এবং ত্বরণের মান দেওয়া থাকবে না। তাহলে সরণ থেকে ব্যাগ এবং ত্বরণ আনতে হবে। তো আমার এখানে যেহেতু ত্বরণের সাথে সরণের একটা সম্পর্ক আছে, তাহলে সরণ থেকে ত্বরণটা আনা খুবই ইজি হয়ে যাচ্ছে শুধু ওমেগা জানলে। তাহলে এই ব্যাগের ক্ষেত্রে কি এরকম কোনো কিছু আনা যায় কিনা সেটা আমরা একটু দেখি। কিভাবে দেখবো দেখো, আমরা পাচ্ছি হচ্ছে কি বি ইকুয়ালস টু ওমেগা এ কজ অফ ওমেগা টি, আর এদিকে আমরা জানি এক্স ইকুয়ালস টু হচ্ছে এ সাইন অফ ওমেগা টি। একটু খেয়াল করলে দেখবা সাইন অফ ওমেগা টিকে লেখা যায় এক্স ডিভাইডেড বাই এ। এখন তোমার কথা হচ্ছে তোমার এখানে কি আনতে হবে? এক্স আনতে হবে। কিন্তু এক্স কাকে চিনে? এক্স সাইনকে চিনে। কাকে চিনে না? কসকে চিনে না। তাহলে আমার কসকে রাখা যাবে না, সাইনকে আনতে হবে। কীভাবে আনবো দেখো, ওমেগা এ এটাকে লিখতে পারি রুট ওভার কজ স্কোয়ার ওমেগা টি। এবার দেখো কজ স্কোয়ারকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে এই 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি।
আসলে আমার দরকার ছিল এই সাইনটাকে নিয়ে আসা, কেন এক্সকে এখানে ইনভলভ করব। তাহলে আমি এখানে বলতে পারি ওমেগা এ রুট ওভার 1 মাইনাস সাইনের মান বসে দিলে এক্স বাই এ স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার দেখো আমাদের ওমেগা এ এখানে আমাদের লসাগু হয় এ স্কোয়ার, আর এখানে থাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার। এই রুট ওভার এটা বের হলে এটা হয়ে যায় এরকম, ওমেগা এ নিচে থাকে এ, উপরে থাকে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ কাটা যাবে। তাহলে আমরা পাচ্ছি বি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার ব্যাগের ইকুয়েশন, এটা হচ্ছে আমার ব্যাগের ইকুয়েশন ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অ্যান্ড ফাইনালি আমি তোমাকে বলবো ইকুয়েশন কোনগুলো মুখস্থ করবা পরীক্ষায় ম্যাথ করার জন্য। পরীক্ষায় ম্যাথ করার জন্য যে ইকুয়েশন মুখস্থ করতে হবে, এক্স ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি, ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অ্যান্ড আমাদের এ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এবং এখানে আমরা মাইনাসটা না দিলেও চলে, এটা কোনো ব্যাপার না। এই তিনটে ইকুয়েশন তোমাকে মুখস্থ করতে হবে ম্যাথ করার জন্য। এবং প্যারালালি আরও কিছু ইকুয়েশন লাগবে, বলতে কেমন, এখানে যে ওমেগা আমরা বলতেছি, ওমেগাটা যদি আমি না জানি, ওমেগা ইকুয়ালসটা আমরা টোয়াইস পাই ডিভাইড বাই টি দিয়ে বের করতে পারি, অথবা টোয়াইস পাই এফ দিয়ে বের করতে পারি। এটা আমরা সামনে ম্যাথ করার সময় কাজে লাগবে। তো বলো আমাদের এতটুকুতে কোনো কনফিউশন আছে কিনা? বর্তমানে আমি এই তিনটে ইকুয়েশনকে চিনবো, অন্য কাউকে চিনবো না। এই তিনটে ইকুয়েশনকে চিনবো, অন্য কাউকে আমি চিনবো না। বলো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের ক্লিয়ার কিনা আমাকে বলো, কুইক। একটু কুইকলি বলো এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা? এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা? ওকে, যাক, তাহলে তোমার এগুলো ছাড়া আর কিচ্ছু মনে রাখা লাগবে না। আচ্ছা আসো, এবার তোমাকে যে কাজটা করতে হবে, আমাদের পরীক্ষার জন্য আরও তিনটা জিনিস লাগবে, মানে আরও কয়েকটা জিনিস লাগবে। সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখো, আমরা এখানে কিভাবে এদেরকে সেট করা যায় সবচেয়ে সুবিধাজনকভাবে। আমি এইভাবে করি, প্রথমে এক্সের ইকুয়েশন লিখি, এক্স ইকুয়ালস টু বক্স করি, এখানে লিখি হচ্ছে সমীকরণ, এক্স ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি। এরপর আসো, এখানে লিখি হচ্ছে ব্যাগ, ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে লিখি হচ্ছে ত্বরণ, এ ইকুয়ালস টু হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স। আমি দিক বিবেচনা করতেছি না, শুধু মান বিবেচনা করতেছি। এবার আসো, এখানে আমরা লিখবো হচ্ছে এদের ম্যাক্সিমাম মান, আর এখানে লিখবো হচ্ছে এদের মিনিমাম মান। এর মানে এই সবগুলার ম্যাক্সিমাম এবং মিনিমাম মান কত আমরা সেটা জানবো। প্রথমে মিনিমাম জানবো, তারপর ম্যাক্সিমাম জানবো। তোমরা এরকম একটা বক্স করে ফেলবা, তাহলে তোমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে, কারণ এগুলো তোমাদেরকে অ্যাকচুয়ালি তোমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগবে, মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তো একটু মনোযোগ দিয়ে আমরা খেয়াল করব, তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করি। প্রথমে এক্সের ক্ষেত্রে তোমরা যে জিনিসটা দেখতেছো, আমি এটা মুছে ফেলি, আমি ডান দিকে তোমাকে বুঝাবো, আর এখানে আমি লিখবো। দেখো এক্সের ক্ষেত্রে ইকুয়েশন আছে এক্স ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি প্লাস এ সাইন অফ ওমেগা টি দিয়ে করি। দেখো এখানে আমরা যে জিনিসটা বলতে পারি, এ হচ্ছে বিস্তার কনস্ট্যান্ট, আর আমাদের এক্সের মান ম্যাক্সিমাম নাকি মিনিমাম সেটা যার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে সাইন অফ ওমেগা টি। এই সাইন অফ ওমেগা টি এর উপর সে ডিপেন্ড করে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই সাইন অফ ওমেগা টি, এটা যদি ম্যাক্সিমাম হয় এক্সের মানও ম্যাক্সিমাম, এটা যদি মিনিমাম হয় এক্সের মানও মিনিমাম। এখন আমরা জানি এই সাইনের ক্ষেত্রে আমরা বলতে পারি তার যে ম্যাক্সিমাম মান, সেই ম্যাক্সিমাম মান হচ্ছে 1, তার যে মিনিমাম মান, সেই মিনিমাম মান হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্সের ম্যাক্সিমাম মান যেটা, এক্সের মিনিমাম মানের জন্য সাইনের মিনিমাম মান কত? 0, ইকুয়ালস টু হচ্ছে 0। আর এক্সের ম্যাক্সিমাম মানের জন্য আমরা বলতে পারি এ ইন্টু সাইনের ম্যাক্সিমাম মান 1, এর মান হচ্ছে এক্স ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে এ। তাহলে আমরা বলতে পারবো সরণের সর্বনিম্ন মান এক্স মিনিমাম,
সর্বনিম্ন মান হচ্ছে 0, মানে বস্তু সাম্যাবস্থায় আছে। আর সর্বোচ্চ মান হচ্ছে এ। আর আমরা জানি সর্বোচ্চ মানটাকে আমরা বলি বিস্তার। এখান থেকে বোঝা যাচ্ছে সর্বাধিক সরণটা বিস্তার নির্দেশ করতেছে। তাহলে এটা আমরা বুঝছি কিনা? তাহলে সরণের সর্বোচ্চ আর সর্বনিম্ন মান বের করা আমাদের শেষ। এবার আসি হচ্ছে সরণেরটা আমাদের গেল। এবার আমাদের বের করতে হবে ব্যাগের সর্বোচ্চ আর সর্বনিম্ন মান। তাহলে ব্যাগের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে হলে আমরা যেই জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে বি ইকুয়ালস টু আমরা জানি ওমেগা এ কজ অফ ওমেগা টি। এখান থেকে আমরা বলতে পারি ব্যাগের মানটা যার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে কজ অফ ওমেগা টি প্লাস ডেল। এটার সর্বোচ্চ মান, এটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1 এবং এটার মিনিমাম মান হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ব্যাগের যদি আমরা বলি ভি এর যে মিনিমাম মানের কথা যদি বলি তাহলে ওমেগা এ ইন্টু মিনিমাম মান হচ্ছে 0, এর মানে 0। আর ব্যাগের যে ম্যাক্সিমাম মানের কথা যদি বলি, ব্যাগের ম্যাক্সিমাম মান হচ্ছে ওমেগা, ভালো করে খেয়াল করো, ওমেগা এ ইন্টু ম্যাক্সিমাম মান হচ্ছে 1, এর মানে আমরা বলতে পারি ওমেগা এ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মিন ব্যাগের মিনিমাম মানটা হচ্ছে 0 আর ব্যাগের যে ম্যাক্সিমাম মান সেই ম্যাক্সিমাম মানটা হচ্ছে ওমেগা এ। ব্যাগের ম্যাক্সিমাম মানটা হচ্ছে ওমেগা এ। এবার আসো তোমরা এটা একভাবে বলতে পারো, আবার আমরা এভাবেও ব্যাখ্যা করতে পারি। কীভাবে ব্যাখ্যা করতে পারি? ভাই এই ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা না করেও এই ইকুয়েশন দিয়েও ব্যাখ্যা করা যায়। সেই ইকুয়েশন দিয়ে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে ব্যাখ্যাটা কেমন হয় একটু দেখো। সেই ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা করলে আমরা বলতে পারতেছি ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে এক্স বাদে বাকি সবাই হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে এই ব্যাগের মানটা কার উপর ডিপেন্ড করে? এক্সের উপর ডিপেন্ড করে। এই এক্সের মিনিমাম মানটা হচ্ছে 0, এই এক্সের ম্যাক্সিমাম মানটা হচ্ছে এ। তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমার এই এক্স স্কোয়ারটা কিন্তু এ স্কোয়ার থেকে বিয়োগ হচ্ছে। এর মানে কোনো একটা জিনিস থেকে যত বেশি বিয়োগ হয়ে যাবে তার মান তত কমতে থাকবে, যত কম বিয়োগ হবে তার মান তত বড় হবে। তাহলে এটা যদি কম হয় এটা হবে বেশি, এটা যদি বেশি হয় এটা হবে কম। এর মানে আমাদের বি এর মানটা মিনিমাম হবে যখন ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স এর মানটা ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স এর ম্যাক্সিমাম মান কত? এক্স এর ম্যাক্সিমাম মান হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 0, এর মানে বি মিনিমাম সমান হচ্ছে 0, যেটা আমরা পাইছি। এবার হচ্ছে বি এর ম্যাক্সিমাম যে মানটা, সেই ম্যাক্সিমাম মানটা পাবো হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স এর মান যদি মিনিমাম হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স এর মানটা হচ্ছে 0 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ওমেগা এ, যেটা হচ্ছে বি ম্যাক্স এর মান। দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমাদের আসি ত্বরণের ক্ষেত্রে। ত্বরণ এ সমান হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। আমার এই ত্বরণটা ম্যাক্সিমাম অর মিনিমাম হবে সেটা অলওয়েজ ডিপেন্ডস অন এক্স। এক্সের সাথে যেহেতু এটা সমানুপাতিক সম্পর্ক, এখানে তুমি বলতে পারবে মাইনাস আছে, মাইনাসটাও দিক নির্দেশ করতেছে, আমার মানের ক্ষেত্রে চিন্তা করতেছি। তাহলে এক্স যখন ম্যাক্সিমাম, ত্বরণটা তখন ম্যাক্সিমাম। এই এক্সের ম্যাক্সিমাম মানটা হচ্ছে কত? এক্সের ম্যাক্সিমাম মানটা হচ্ছে এ। আর এক্স যখন মিনিমাম তখন এটাও মিনিমাম, এই মিনিমাম মানটা হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের যে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, এই অ্যাক্সিলারেশন এর মিনিমাম যে মানটা সেটা তখনই হবে যখন এক্সের মান মিনিমাম, এর মানে ওমেগা স্কোয়ার ইন্টু এক্স মিনিমাম। তো এক্সের মিনিমাম মান কত? 0, তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু 0 মান হচ্ছে 0। আর এর যে ম্যাক্সিমাম মানটা, এর মান ম্যাক্সিমাম হবে যদি এক্সের মানটা ম্যাক্সিমাম হয়। এক্সের ম্যাক্সিমাম মানটা কত? এ, তাহলে এ ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে ওমেগা স্কোয়ার এ। তাহলে আমরা বলতে পারি মিনিমাম মান হচ্ছে 0, ত্বরণের মিনিমাম মানটা হচ্ছে 0 এবং ত্বরণের যে ম্যাক্সিমাম মান, এই ত্বরণের যে ম্যাক্সিমাম মান সেটা হচ্ছে আমাদের কত? এই ত্বরণের ম্যাক্সিমাম মানটা হচ্ছে ওমেগা স্কোয়ার এ। বল আমরা এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? এখানে চিহ্ন বিবেচনা করব না, শুধু মানটা বিবেচনা করব। তাহলে আমরা যে জিনিসটা দেখতেছি ইকুয়েশন থেকে সরাসরি বলে দেওয়া যায়। এখন তোমরা জাস্ট এভাবে মাথায় রাখবা, সরণের সর্বনিম্ন মান, ব্যাগের সর্বনিম্ন মান, ত্বরণের সর্বনিম্ন মান 0 হতে পারে। সরণ, ব্যাগ, ত্বরণ এতে সর্বনিম্ন 0। আর সর্বোচ্চ মান দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। এক্সের সর্বোচ্চ মান হচ্ছে এ,
বি এর সর্বোচ্চ মান হচ্ছে ওমেগা এ এর সর্বোচ্চ মান হচ্ছে ওমেগা স্কয়ার এ। এগুলো আমাদের ম্যাথ করার জন্য কাজে লাগবে। এক্স ম্যাক্স সমান এত, বি ম্যাক্স সমান এত, এ ম্যাক্স সমান এত, এই ম্যাক্সিমাম মানগুলো হচ্ছে আমাদের ম্যাথ করার সময় কাজে লাগবে। আর এই কোয়েশনগুলো তো আমরা জেনে রাখবো, এগুলো ম্যাথ করার সময় কাজে লাগবে। মানে জাস্ট সিম্পল যে আমরা এখান থেকে মানটা সর্বোচ্চ সর্বনিম্ন মানটা বের করছি, সর্বোচ্চ আর সর্বনিম্ন মান বের করছি। তুমি এখানে তাকায় দেখো না, সাইনের মান সর্বোচ্চ হলে এক্সের মান সর্বোচ্চ, সাইনের মান সর্বনিম্ন হলে এক্সের মান সর্বনিম্ন, কজের মান সর্বোচ্চ হলে এক্সের মান সর্বোচ্চ, বি এর মান সর্বোচ্চ, কজের মান সর্বনিম্ন হলে বি এর মান সর্বনিম্ন, এক্সের মান সর্বোচ্চ হলে এর মান সর্বোচ্চ, এক্সের মান সর্বনিম্ন হলে এর মান সর্বনিম্ন। তা এক্সের মান তো আগে বের করে রাখছি, শেষ তো। এই স্নেহা ইসলাম বলতেছে ভাই এখানে সাইনের সর্বনিম্ন মান তো -1। দেখো এখানে আমাকে শুধু পজিটিভ আনসারটা কাউন্ট করতে হচ্ছে, কারণ দেখো স্মরণটা পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। এক্ষেত্রে আমি যদি গ্রাফ ড্র করি, আমি একটু মুছে ফেলে আমি যদি গ্রাফ ড্র করি, দেখো তোমাকে আমি বুঝিয়ে দিই। আমি যদি গ্রাফ ড্র করি, এটা দ্বারা কী মিন করতে, দেখো এক্স ভার্সেস টি গ্রাফ যদি ড্র করি, এই গ্রাফটা দেখতে এরকম মনে হবে। এখন দেখো এখানে যদি আমি চিন্তা করি, এ পয়েন্টের স্মরণ কত, এ পয়েন্টের স্মরণ হচ্ছে এই যে এতটুকু, এ পয়েন্টের স্মরণ কত, এ পয়েন্টের স্মরণ হচ্ছে এতটুকু, মানে সে নিচে যাক আর উপরে যাক, তোমাকে স্মরণের মানটা কাউন্ট করতে হচ্ছে। এটাকেও তুমি বিস্তার এ বলতেছো, এটাকেও তুমি বিস্তার এ বলতেছো। তাহলে স্মরণ শুরুই হয় হচ্ছে সাম্যাবস্থান থেকে, সাম্যাবস্থান থেকে যত উপরের দিকে যাচ্ছে স্মরণের মান তত বাড়তেছে, আবার সাম্যাবস্থা থেকে যত নিচের দিকে যাচ্ছে তাও কিন্তু স্মরণের মান বাড়তেছে। সো সাম্যাবস্থায় স্মরণের মান সর্বনিম্ন যেটা হচ্ছে 0। সো এখানে মাইনাসটা তুমি কাউন্ট করবা না, এটাকে তুমি মাইনাস এ বলতে পারবা না, এটাকে জাস্ট এ বলবা। বিস্তারের মান, বিস্তারের মান তরঙ্গের মধ্যে পড়ছে না, বিস্তার। একজনে বললো ব্যাগেরটা আবার বলার জন্য, তো আমরা তো জানি ভি ইকুয়ালস টু ওমেগা এ কজ অফ ওমেগা টি, আমরা আগে পড়ছি না। তাহলে এখানে তুমি দেখো না, ব্যাগ সর্বোচ্চ হবে যদি এ কজের মান সর্বোচ্চ হয়, ব্যাগ সর্বনিম্ন হবে যদি কজ সর্বনিম্ন হয়। কজের সর্বোচ্চ মান কত, কজের সর্বোচ্চ মান হচ্ছে 1 আর কজের সর্বনিম্ন মান হচ্ছে 0। তাহলে কজের সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বনিম্ন মান হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি বি ইকুয়ালস টু ওমেগা এ, কজের মান যদি সর্বনিম্ন হয়, এটা মিনিমাম বের করতে হলে কজের মানও মিনিমাম 0, এর মানে 0। আর ম্যাক্সিমাম মানের ক্ষেত্রে আমরা বলতে পারি ওমেগা এ ইন্টু কজের ম্যাক্সিমাম মান, কজের ম্যাক্সিমাম মান কত 1, তাহলে আমরা বলতে পারি ওমেগা এ। শেষ। মারজানা মেহরিম ভাইয়া, পারলে আজকে 1 ঘন্টার আগে শেষ করি ইতিহাস করেন, তো যদিও জানি পারবেন না, আমার পারার ইচ্ছাও নাই। সাজ্জাদ না, আমি তরঙ্গ পড়াই নাই তো। আচ্ছা, তো অ্যাকচুয়ালি তাহলে আমাকে এখন জাস্ট যে জিনিসগুলো মনে রাখতে হবে, যে জিনিসগুলা মনে রাখতে হবে ভালো করে খেয়াল করো। এখানে আবার একটা কাহিনী আছে, একটু ভালো করে খেয়াল করো। তোমার দেখো এক্সের মান ম্যাক্সিমাম হইতে পারে, এক্সের ম্যাক্সিমাম মানটা কত, এক্সের ম্যাক্সিমাম মানটা হচ্ছে তোমার এ, আর এক্সের যে মিনিমাম মান সেই মিনিমাম মানটা হচ্ছে 0। এবার আমরা দেখি যে মুহূর্তে এক্সের মান ম্যাক্সিমাম, ঠিক সেই মুহূর্তে ব্যাগের মান কত। এই যে খেয়াল করো, এক্সের মান যখন ম্যাক্সিমাম, মানে এক্সের মান হচ্ছে এ, এক্সের মান যখন এ, তখন বি এর মান কত আমরা একটু দেখি। তাহলে আমরা জানি বি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারা আমাকে বলতেছে এক্সের মান যখন ম্যাক্সিমাম, এক্সের মান যখন এ, তখন বি এর মান কত। তো এক্সের মান এ বসাই দাও, বি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্সের মান এ বসাই দাও, তাহলে আনসার পাচ্ছ 0। আর 0টা বি এর কোন মান, মিনিমাম মান। এর মানে এক্সের মান যখন ম্যাক্সিমাম, তখন বি এর মানটা আসতেছে মিনিমাম, এবং সেই মিনিমাম মানটা হচ্ছে 0। এবং ঠিক সেই মুহূর্তে মানে এক্সের মান যখন এ, তখন ত্বরণের মানটা কত, ত্বরণ এ সমান হচ্ছে ওমেগা স্কোয়ার এ, ওমেগা স্কোয়ার এক্স। তো তারা বলতেছে এক্সের মান যদি এ হয় ত্বরণের মান কত, এক্সের মান এ হলে ত্বরণের মান হচ্ছে ওমেগা স্কোয়ার এ। তাহলে আমরা বলতেছি ওমেগা স্কোয়ার এ, আর ওমেগা স্কোয়ার এটা হচ্ছে ত্বরণের ম্যাক্সিমাম মান। তাহলে আমরা একটা জিনিস শিখলাম
যখন সরণ ম্যাক্সিমাম ঠিক ওই মুহূর্তে বেগের মান হচ্ছে 0, ওই মুহূর্তে ত্বরণের মান হচ্ছে সর্বোচ্চ। আর সরণ যখন মিনিমাম তখন তুমি এক্স এর মান এখানে 0 বসাই দেখো, তুমি বি এর মান পাবা হচ্ছে ম্যাক্সিমাম মান ওমেগা এ। আর তুমি এক্স এর মান 0 বসাই দেখো, এ এর মান পাবা মিনিমাম, সেটা হচ্ছে 0। এবার তোমাকে আমি বলি এটা আমি কেন বলছি অ্যাকচুয়ালি। দেখো, তুমি যদি আমার একটা গ্রাফের দিকে তাকাও, এই গ্রাফটার দিকে তাকাও, এটা হচ্ছে এক্স ভার্সেস টি এর গ্রাফ। এটার গ্রাফটা হচ্ছে দেখতে এরকম। দেখো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, এদেরকে নাম দিচ্ছি হচ্ছে এ বি সি। আচ্ছা আমাকে কমেন্টে বলো তো এ বি সি বিন্দুতে সরণের মান কত? এ বি সি বিন্দুতে সরণের মান কত আমাকে বলো তো? এ বি সি বিন্দুতে সরণের মান কত বলো তো? সরণের মান কত? 0। তাহলে আমি এখানে একটু লিখে দিই তোমাদের সুবিধার্থে। এ বি সি এই বিন্দু যখন আমরা কাউন্ট করতেছি তখন দেখো সরণের মান হচ্ছে 0, মানে সরণের মিনিমাম মান 0। এবার তোমাকে পরীক্ষায় প্রশ্ন করলো এ বি সি বিন্দুতে বেগের মান কেমন? তাহলে সরণের মান যদি মিনিমাম হয় তখন বেগের মান কি হয়? ম্যাক্সিমাম। সো এই পয়েন্টে বেগের মান হচ্ছে ম্যাক্সিমাম, বি ম্যাক্স সমান হচ্ছে কত? ওমেগা এ। এই পয়েন্টে ত্বরণের মান কত? ত্বরণের মান হচ্ছে 0, ত্বরণের মান হচ্ছে 0, এ মিনিমাম সমান হচ্ছে 0। এবার আসা হচ্ছে আমি এই পয়েন্ট যদি বলি আর এই পয়েন্ট যদি বলি, নাম দিলাম ডিই। তোমরা আমাকে বলো ডিই বিন্দুতে সরণের মান কত? 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 অবভিয়াসলি ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে হচ্ছে এ। তাহলে দেখো এখানে যদি আমার এ হয়, এটা হচ্ছে ম্যাক্সিমাম মান, এক্স হচ্ছে ম্যাক্সিমাম, তার মান হচ্ছে এ। আর যখন এক্স এর মান ম্যাক্সিমাম তখন বি এর মান হচ্ছে মিনিমাম, বি মিনিমাম ইকুয়ালস টু হচ্ছে 0। আর এ মিনিমামের মান হচ্ছে, আর ওই মুহূর্তে হচ্ছে এ ম্যাক্সিমাম, এর ম্যাক্সিমাম মান হচ্ছে ওমেগা স্কয়ার এ। তাহলে আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। তুমি এই পয়েন্টে চিন্তা করলে এক্স ম্যাক্সিমাম, বি মিনিমাম, এ ম্যাক্সিমাম। আর তুমি যদি এই ধরনের পয়েন্টগুলো চিন্তা করো, এক্স মিনিমাম, বি ম্যাক্সিমাম, এ মিনিমাম, এর মানে বিটাও চুলটা। তাহলে আমরা একটা কথা বলতে পারি, সরণ যত বাড়ে বেগ তত কমে, ত্বরণ তত বাড়ে। এই জিনিসটা এরকম না? সরণের মান যত বাড়তে থাকবে বেগের মান কমতে থাকবে, ত্বরণের মান বাড়তে থাকবে। তাহলে কোনো একটা বস্তুর এই বিন্দুতে সরণের মান 0 এবং এই বিন্দুতে বেগের মান সবচেয়ে বেশি ম্যাক্সিমাম, আর এই বিন্দুতে ত্বরণের মানও 0। এই বিন্দুতে সরণও নাই ত্বরণও নাই, তবে বেগ হচ্ছে ম্যাক্সিমাম। এখানকার বেগ হচ্ছে ম্যাক্সিমাম, যাকে আমরা বলি বি ম্যাক্স। এই বেগটা কমতে 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 এখানে থেকে 0 হয়ে যায়। আর যতই সে এদিকে যাচ্ছে বেগের মান, সরণের মান তত বাড়তেছে, ত্বরণের মান তত বাড়তেছে, কিন্তু বেগের মান এখানে যায় 0। যখন এখানে বেগের মান 0 সে আবার নামা শুরু করে, এবার নামতে নামতে আবার বেগ, এবার সরণের মান কমতে আসে, বেগের মান বাড়তে আসে, ত্বরণের মান কমতে আসে। জাস্ট ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে সরণ যত বাড়ে বেগ তত কমে, ত্বরণ তত বাড়ে। আর সরণ যত কমে বেগ তত বাড়ে, ত্বরণ তত কমে। এর মানে বেগটা হচ্ছে উল্টা। এবং এই সকল বিন্দুতে বেগের মান হচ্ছে কত? এই আমাদের ফিক্স পয়েন্টগুলোতে বেগের মান হচ্ছে কত? আমাদের বেগের মানটা হচ্ছে মিনিমাম এবং সেটা হচ্ছে 0। রুবাই আর রিজবি, সব ক্ষেত্রে তো সরণ আর ত্বরণের মান সেম না। সরণ আর ত্বরণের মান সেম না, ম্যাক্সিমাম বলতেছি। এই পয়েন্টে সরণের মান ম্যাক্সিমাম, ত্বরণের মান ম্যাক্সিমাম। সরণের ম্যাক্সিমাম মান হচ্ছে এ, ত্বরণের ম্যাক্সিমাম মান হচ্ছে ওমেগা স্কয়ার এ। আমি ম্যাক্সিমাম বলতেছি মানে সবচেয়ে বেশি, ত্বরণ সর্বোচ্চ যতটুকু হতে পারে, কিন্তু এই ত্বরণের সর্বোচ্চ মানটা কিন্তু এত। এর মানে তোমাকে পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় এই পয়েন্টে ত্বরণের মান কত,
অবশ্যই ম্যাক্সিমাম। তাহলে এই পয়েন্টের ত্বরণের মানটা কত? ওমেগা স্কয়ার এ। এই পয়েন্টের সরণের মান কত? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানটা কত? এ। এই পয়েন্টে বেগের মান কেমন? মিনিমাম। মিনিমাম মানটা কত? 0। এই পয়েন্টের সরণের মান কেমন? মিনিমাম। মিনিমাম মানটা কত? 0। এই পয়েন্টের ত্বরণের মানটা কেমন? মিনিমাম। মিনিমাম মানটা কত? 0। এই পয়েন্টে বেগের মানটা কেমন? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানটা কত? ওমেগা এ। বলো ক্লিয়ার কিনা? বলো ক্লিয়ার কি না? বলো ক্লিয়ার কি না? এবার আমরা তোমাকে কয়েকটা ম্যাথ করাবো। আচ্ছা, এবার আসো তোমাদেরকে এই যা যা পড়ালাম তার উপর মানে তার উপর ডিপেন্ড করে আমি কিছু ম্যাথ করাবো এখন। মানে ম্যাথ করাবো কেন? কারণ হচ্ছে না হয় এগুলো অ্যাট এ টাইম প্র্যাকটিস না করে ফেললে পরে যায় ঝামেলা পড়ে যাবা। এই টপিক শেষ, এই টপিক্সের আমার আর কোনো পড়াশোনা নাই। এরপর আমরা নেক্সট টপিক্সে যাব। তবে নেক্সট টপিক্সে আজকে যাব না, আগামী ক্লাসে যাব। আজকে এই টপিক্স রিলেটেড আমরা ম্যাথ করে ফেলি আজকে। তো আসো, কয়েকটা ম্যাথ করালে তোমার কনসেপ্ট ফুল ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আসো কয়েকটা ম্যাথ করাই দিই। যদি খুবই ইজি, তাও আমি তোমাকে সূত্রগুলো আবার একটু মনে করাই দিই। হ্যাঁ, সূত্রগুলো একসাথে লিখে দিই। কী কী সূত্র লাগবে? এক্স ইকুয়ালস টু হচ্ছে এ সাইন অফ ওমেগা টি। তুমি চাইলে ওমেগা টি প্লাস ডেল ইউজ করতে পারো যদি কি থাকে? আদি সরণ থাকে, মানে আদি দশা থাকে। তারপর হচ্ছে ভি ইকুয়ালস টু হচ্ছে ওমেগা এ কজ অফ ওমেগা টি। এটাকে আবার লেখা যায় ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ত্বরণ এ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স মাইনাস ডাজেন্ট ম্যাটার। ওমেগা সমান হচ্ছে টোয়াইস পাই ডিভাইড বাই টি, আবার এটাকে বলা যায় টোয়াইস বাই এফ। ওকে। ও, আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাকে এখানে বলে ফেলা ভালো, এটা আমাদের অনেকেরই কনফিউশনে লাগে। সেটা কি দেখো। আচ্ছা, সবাই একটু আমার দিকে তাকাও। তোমরা একটা স্প্রিংয়ের ক্ষেত্রে যদি চিন্তা করি, একটা স্প্রিং, ভালো করে খেয়াল করো, একটা স্প্রিংয়ের ক্ষেত্রে আমি যদি বলি তার উপর আমি এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে টেনে ছেড়ে দিলাম, তার যে প্রত্যয়নী বল, সেই প্রত্যয়নী বলটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে এফ। স্প্রিংয়ের ক্ষেত্রে এই প্রত্যয়নী বলটা কি? সরণের সমানুপাতিক না? এফ ইকুয়ালস টু মাইনাস এক্স না? তোমরা খুব ভালো করেই জানো এটা। স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা জানি এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। আবার এই স্প্রিংকে টেনে ছেড়ে দিলে সেটা একটা সিম্পল হারমোনিক মোশন না? যদি সেটা সিম্পল হারমোনিক মোশন হয়, তাহলে নিশ্চয়ই এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স হবে, কারণ এর মান মাইনাস ওমেগা স্কয়ার এক্স হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের জন্য। আগে বলো আমাকে এই কথাটা ক্লিয়ার কিনা? আদান দিচ্ছে, একটু শেষ হোক।
আচ্ছা, সবাই একটু খেয়াল করে দেখো। এবার হচ্ছে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, এটা নিয়ে আমরা অনেকে কনফিউজড হয়ে যাই। বইতে তোমাদের হঠাৎ করে কোন জায়গা থেকে আসে এটা বসাই দিবে, কিন্তু তোমরা বুঝবে না যে এটা আসলে কোত্থেকে আসছে। তো এটা আমি পার্সোনালি যেভাবে এক্সপ্লেইন করি সেই ব্যাপারটা দেখো। এটা যদি কোনো একটি স্প্রিং হয়, এই স্প্রিংটাকে আমি টানলাম, দ্যাট মিনস এটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন। আর আমরা আগে থেকেই জানি স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিংটাকে টেনে ছেড়ে দিলে সে আবার নিজের আগের জায়গায় চলে যায়। কোন বলের কারণে? প্রত্যয়নী বলের কারণে, রিস্টোরিং ফোর্স, প্রত্যয়নী বলের কারণে। এটা আমরা কাজ শক্তি ক্ষমতায় পড়ছিলাম 5 নম্বর অধ্যায়। প্রত্যয়নী বলের কারণে সে আবার আগের জায়গায় রিটার্ন করে। তাহলে আমরা জানি এফ ইজ প্রপোর্শনাল টু -x। স্প্রিংয়ের ক্ষেত্রে এটা সবসময় সত্য। তাহলে আমরা সমানুপাতিক ধ্রুবক কে বসালাম। এই কেটাকে আমরা বলি স্প্রিংয়ের জন্য কি? এই কেটাকে আমরা স্প্রিংয়ের জন্য বলি বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক। এটাকে আমরা বলি হচ্ছে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক আমরা বলি। কাজ শক্তি ক্ষমতা আমরা এগুলো পড়াইছি, এটাকে আমরা বলি স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। এবার তো আমরা সিম্পল যদি বলি, এই স্প্রিংটা যে পরিমাণ ত্বরণ সৃষ্টি করে তাকে তো আমরা এ দ্বারা নামকরণ করতেছি। তাহলে স্প্রিংটা যে ত্বরণ সৃষ্টি করে সেটা যদি এ হয়, আর স্প্রিংয়ে ঝুলানো বস্তুর ভর যদি এম হয়, তাহলে আমরা এখান থেকে এফ সমান এম এ বলতে পারি না? অবশ্যই পারি। তো আগে থেকে তো আমাদের ত্বরণ বের করা আছে, মানে এই স্প্রিংটার জন্য ত্বরণ বের করা আছে। এই স্প্রিংয়ের যে মোশন, সেই মোশনের জন্য ত্বরণ অলরেডি বের করা আছে। আর আমি এখান থেকে আবার ত্বরণ বের করতেছি, মানে অলরেডি বের করা আছে, সেটা আমরা গত 2 দিন ধরে শিখতেছি। আর এখান থেকে আমরা আরেকটা নিজেরা বের করতেছি। এই যে এখান থেকে এফ ইকুয়ালস টু -kx, এফ ইকুয়ালস টু এম এ, আমার লাগবে এ, তাহলে আমাদের এমটা নিচে চলে গেল। এবার তুমি যদি এই ইকুয়েশনটাকে এখানে নিয়ে আসো, এ ইকুয়ালস টু -omega²x, এটাও স্প্রিংয়ের ত্বরণের ফর্মুলা, এটাও স্প্রিংয়ের ত্বরণের ফর্মুলা। একটা স্প্রিংয়ের কি 2টা ত্বরণ হবে? না, সূত্র 2টা হবে না। এর মানে কি? এই 2টা সূত্র সেম। এই 2টা সূত্র যদি সেম হয়, এ এ সেম, মাইনাস মাইনাস সেম, এক্স এক্স সেম, বাকি থাকে কি? k/m ওমেগা²। এই 2টা যদি সেম না হয়, এই 2টা ত্বরণ কি সেম? না। এর মানে এই 2টাকে অবভিয়াসলি সেম হইতে হবে, এবং আসলেই সেম। এই ওমেগাকে আমরা বলি হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। সাধারণত ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ, এই অধ্যায়ে আমরা বলি কৌণিক কম্পাঙ্ক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ওমেগা² যে কথা, k/m ও সেম কথা হইতেই হবে, না হইলে মিলবে না, না হইলে মিলবে না। 2টা কনসেপ্ট 2 রকম হয়ে যাবে। আসলে তো 2টা কনসেপ্ট সেম। এই সেম কনসেপ্ট রিপ্রেজেন্ট করার জন্য এই 2টাকে একই ধরতে হয়। তাহলে আমরা বলতে পারবো ওমেগা² ইকুয়ালস টু k/m। ওমেগা² ইকুয়ালস টু যদি k/m হয়, ওমেগার মান কত? √k/m। এই সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে। ওমেগার মানটা যে √k/m, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। ওমেগার মানটা যে √k/m, এই সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এই সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে, বুঝছো কিনা বলো? ওমেগা সমান √k/m, কে হচ্ছে এখানে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক, আর ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এম মানে হচ্ছে আমাদের ভরটা, ঝুলানো ভর। এটা আমরা বুঝছি কিনা বলি, এটা আমরা বুঝছি কিনা বলি, এটা আমরা বুঝছি কিনা বলি। যদি বুঝে থাকি, ওই তোমাদেরকে আরও ছোটোখাটো 2টা ডেফিনেশন শিখে ফেলি আগে ভাগে 2টা যে ডেফিনেশন শিখে ফেলি, সেটা হচ্ছে একটা হচ্ছে পর্যায়কাল। ম্যাথ করার আগে ছোট্ট 2টা ডেফিনেশন শিখাই। ডেফিনেশন তোমরা আগে থেকে জানো, তাও হচ্ছে এখন একটু ভিন্নভাবে এক্সপ্লেন করা আর কি, আর কিছুই না। তো সিম্পল হারমোনিক মোশন যখন আমরা পড়তেছি, মানে সরল দোলন গতি বা সরল সন্দিত গতি, এই গতির ক্ষেত্রে মনে আছে পর্যায়কালটাকে আমরা কী দ্বারা প্রকাশ করছিলাম? আমরা পর্যায়কাল যেটা, এই পর্যায়কালটাকে আমরা টি সমান 2π/ω দ্বারা প্রকাশ করছিলাম। এটা আমরা আগে থেকেই মুখস্থ জানি। এখন এটা কি আসলে সঠিক নাকি ভুল, সেটা আমরা যাচাই করব। কিভাবে যাচাই করব?
আচ্ছা পর্যায়কাল কথাটার মিনিং কী ছিল? আমরা বলছিলাম এটা যদি মনে করো আমাদের এরকম হয়, এদিকে সরণ এদিকে সময় যদি আমরা দিই, তাহলে আমরা যদি এই গ্রাফটা অঙ্কন করি, তাহলে আমরা বলছিলাম কোন একটা বস্তু এক্স্যাক্টলি সেম অবস্থায় যদি আসে, অর্থাৎ আগের অবস্থানে রিটার্ন আসতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলি। এর মানে এখানে তার অবস্থান যা ছিল এখানে আবার তার এক্স্যাক্টলি সেম অবস্থান। কেউ আবার বলিও না ভাই যে এই জায়গায় কি সেম অবস্থান না, না, এখানে ব্যাগের ডিরেকশন হচ্ছে এদিকে, এখানেও ব্যাগের ডিরেকশন এদিকে, বাট এখানে ব্যাগের ডিরেকশন এদিকে। তোমাদের বইতে অনেক সময় দেখবা বলা হবে সম্যক অবস্থা, সম্যক অবস্থা, সম্যক অবস্থা। তোমাকে বলা হয় কোন একটা বস্তু যখন একই দশায় আসে তখন এই একই দশায় আসতে যে টাইম লাগে তাকে হচ্ছে পর্যায়কাল বলি। আর দশা বলতে বোঝা যায় গতির সম্যক অবস্থা। এখন অনেকেই বুঝে না গতির সম্যক অবস্থা কি। এই সম্যক অবস্থা বলতে বোঝায় সরণ, বেগ, ত্বরণ, বল। তাহলে আমরা যদি বলি দুইটা বিন্দুর দশা সেম, এর মানে সম্যক অবস্থা সেম। এই সম্যক অবস্থা সেম মানে তার সরণ, বেগ, ত্বরণ, বল সব সেম হইতে হবে। দেখো এই বিন্দুর সরণ আর এই বিন্দুর সরণ, এই বিন্দুর সরণ সেম, এই বিন্দুর ত্বরণ, এই বিন্দুর ত্বরণ, এই বিন্দুর ত্বরণও সেম। কিন্তু আমরা জানি এই জায়গায় ব্যাগের একটা মান থাকে, এই জায়গায় ব্যাগের একটা মান থাকে, এই জায়গায় ব্যাগের একটা মান থাকে, কিন্তু এখানে ব্যাগের মান আছে যা, এখানেও ব্যাগের মান তা, এখানেও ব্যাগের মান তা। ব্যাগ একটা ভেক্টর রাশি, এখানে ব্যাগের দিক এদিকে, এখানে ব্যাগের দিক এদিকে, এখানে এই দিকে। এই ব্যাগের দিক চেঞ্জ হওয়ার কারণে এই বিন্দু থেকে আসলে আমি তাকে সম্যক অবস্থা বলতে পারি না। তাহলে আমি এই দুইটা বিন্দুর অবস্থা সেম বলতে পারি, তাদের সম্যক অবস্থা সেম বলতে পারি, এটা বলতে পারি না কেন? ব্যাগের ডিরেকশন ভিন্ন। সম্যক অবস্থা মানে হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, বল। এবার আসো, তাহলে এই বিন্দুতে যেতে যে সময় লাগে তাকে আমরা বলি পর্যায়কাল। আর পর্যায়কালের অর্ধেককে আমরা বলি হচ্ছে T/2, স্বাভাবিক। এটা যদি পর্যায়কাল হয় এটা হচ্ছে পর্যায়কালের অর্ধেক T/2। এই T/2 এর অর্ধেক যেটা তাকে আমরা বলতে পারি T/4। হিসাব অনুযায়ী এটা হচ্ছে 4/1 এটা 4/1, এটাও 4/1, হিসাব করলে এটা হবে 3T/4, আর এটা হচ্ছে আমাদের T। তাহলে একটু খেয়াল করে দেখো এখন এর মানে কি। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো। এখন আমি যদি মনে করো x হচ্ছে আমরা কি জানি a sin of omega t, বা আমরা বলতে পারি হচ্ছে a sin of omega t plus del। আচ্ছা আমাকে তোমরা বলো তো এই যে x বর্তমানে যা আছে, সময় যদি 2π/ω হয় মানে পর্যায়কালের সমান হয়, সময় যদি পর্যায়কালের সমান হয় মানে বর্তমানে সময় হচ্ছে t, তাহলে ভালো করে খেয়াল করো পর্যায়কাল t হচ্ছে 2π/ω। তাহলে তোমরা আমাকে বলো তো বর্তমানে তার সরণ যা একটা নির্দিষ্ট পর্যায়কাল অতিক্রম করার পরও তার সরণ তা হবে না? এক্স্যাক্টলি। তাহলে দেখো x a sin of ওমেগা, t এর মান আমরা দিলাম হচ্ছে t + 2π/ω প্লাস ডেল। এটা কেন দিছি? এখানে x সরণ হওয়ার জন্য, এটা x প্রাইম ধরে নিলাম, সময় t সময়ে সরণ ছিল x, t সময়ে সরণ যা তার এত সময় পর সরণ তা হবে। তাহলে বর্তমানে সময় যদি 5 সেকেন্ড হয়, পর্যায়কাল যদি 2 সেকেন্ড হয়, 7 সেকেন্ড সময়ও সরণ সেম। ওই কারণে আগের টাইমের সাথে পর্যায়কালটা যোগ করছি। পর্যায়কাল যোগ করার পর সরণটা কি আবার আগের মতো আসার কথা না? দেখি আসে কি না। a sin গুণ করলে ওমেগা t গুণ করলে 2π প্লাস ডেল। এবার যদি তুমি সাজাই লেখো a sin 2π প্লাস ওমেগা t প্লাস ডেল এভাবে, এবার তুমি কোয়াড্রেন্ট চেঞ্জ করলে দেখবা এটা আসে ওমেগা t প্লাস ডেল। তাহলে দেখো তুমি এক্স প্রাইমের মান এটা পাইছো, আর এই এক্স প্রাইমের মানটা এক্স এর সমান। এর মানে সময় যখন t তখন সরণ যা ছিল t + 2π/ω সময় পরও সরণ সেম। এর মানে এই সময়টা যোগ করার পরেও সরণের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এই সময়টা কোন সময়? এই সময়টা হচ্ছে তার পর্যায়কাল। তাহলে আমরা বলতে পারি পর্যায়কাল t = 2π/ω। অনেক সময় পরীক্ষা বলতে পারে কোন একটা সরল দোলন গতির পর্যায়কাল t = 2π/ω যাচাই করো। এই যে এইভাবে তোমাকে যাচাই করতে হবে। বলো বুঝছি কিনা?
যদি কখনো যাচাই করতে বলে, যদি কখনো যাচাই করতে বলে, এভাবে করতে পারবে কি না? যদি কখনো যাচাই করতে বলে, যদি কখনো যাচাই করতে বলে জাস্ট একটা নির্দিষ্ট সার্টেন টাইমে তার স্মরণ হচ্ছে এত, তার 2π/ω সময় পর স্মরণ কত বের করলা, অ্যাকচুয়ালি আগেরটাই আসবে। যারা বুঝো নাই তারা একটু এদিকে দেখো। আচ্ছা তোমরা আমাকে বলো, মনে করো কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে, কোনো একটা নির্দিষ্ট সময় টিতে সে এখানে আসে, তাহলে তার স্মরণ এটাই হবে কখন? একটা নির্দিষ্ট পর্যায়কালের পরে, একটা নির্দিষ্ট পর্যায়কাল কমপ্লিট করার পর এই পয়েন্টে যাইয়া একই, আবার একটা নির্দিষ্ট পর্যায়কাল কমপ্লিট করার পর এই পয়েন্টে যাইয়া একই। এর মানে এই মাঝখানের সময়টা, এই সময়টা কত? এই সময়টা হচ্ছে 2π/ω। এই সময়টা কত? এই সময়টা হচ্ছে 2π/ω। এর মানে টি সময় যখন ছিল তখন স্মরণ হচ্ছে এক্স। তাহলে এই 2π/ω যদি পর্যায়কাল হয়, তাহলে এখানে যদি সময় টি হয়, এখানে সময় কত? টি প্লাস 2π/ω। এখানে সময় কত? টি প্লাস 2 × 2π/ω, কারণ প্রতি 2π/ω অন্তর অন্তর স্মরণ সেম। এখন আমি ওই জন্য যাচাই করতেছি আসলে সময় যখন টি, তার 2π/ω সময় পর স্মরণ কত আসে। দেখলাম যে এক্স প্রাইম আসে, আমি দেখলাম এই দুইটা সেম, সেটাই করছি। অর্থাৎ টি সময়ে স্মরণ যা, তার 2π/ω সময় পরেও স্মরণ সেম। আর যে সময় পর পর স্মরণ সেম হয় তাকে আমরা নিশ্চয় পর্যায়কাল বলবো। এবার বুঝছো টি কেন যোগ করছি, কেন যোগ করছি বুঝছো? কেন যোগ করছি বুঝছো কিনা বলো, কেন যোগ করছি বুঝছো কিনা বলো। আচ্ছা ওকে, যদি বুঝে থাকো এবার তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি। আরও এই যে এটা রিলেটেড আরও কয়েকটা ডেফিনেশন তোমাদের বইতে আছে। এবার তোমাদের বইতে আছে হচ্ছে, তোমাদের বইতে যেটা আছে, তোমাদের বইতে আছে হচ্ছে, হ্যাঁ পর্যায়কাল, একটা সম্পর্ক আছে পর্যায়কাল ও বল ধ্রুবকের সম্পর্ক। পর্যায়কাল ও বল ধ্রুবকের সম্পর্ক, বল ধ্রুবকের সম্পর্ক। তো দেখি আমরা এটা কিভাবে করতে পারি। তো সিম্পল, তুমি চিন্তা করে দেখো তো। আচ্ছা আমরা পর্যায়কাল বলতে পারি টি ইকুয়ালস টু 2π/ω। পর্যায়কাল আমরা বলতে পারি হচ্ছে, পর্যায়কাল আমরা বলতে পারি হচ্ছে টি ইকুয়ালস টু 2π/ω। বলতে পারি। এবার আমরা একটু আগে শিখছিলাম ওমেগা ইকুয়ালস টু √k/m, কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়ালস টু √k/m, একটু আগে আমরা শিখছিলাম। তাহলে আমরা সেটা যদি এখানে বসাই দিই, টি ইকুয়ালস টু আমরা পাবো 2π/ওমেগার জায়গায় হচ্ছে √k/m। এবার টি ইকুয়ালস টু, এটা উপরে উঠে আসলে কি হবে? 2π√m/k। তাহলে এটা হচ্ছে পর্যায়কালের সূত্র, টি ইকুয়ালস টু 2π√m/k, বল ধ্রুবকের সাথে সম্পর্ক। আরেকটা তোমাদেরকে বের করতে বলে কম্পাঙ্ক। তো কম্পাঙ্ক যদি বের করতে বলে, কম্পাঙ্ক যদি বের করতে বলে, সিম্পল হিসাব, কম্পাঙ্ক এফ ইকুয়ালস টু আমরা কি জানি? কম্পাঙ্ক এফ ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে 1/t, অথবা আমরা 1/t বলতে পারি, 1/t। তো ইকুয়ালস টু 1/t এর মানটা কত দেখো তো? টি এর মানটা হচ্ছে 2π√k/m। এবার দেখো এফ ইকুয়ালস টু আমরা বলতে পারি 1/2π, এই √m/k, √m/kটা যদি উপরে উঠে আসে হয়ে যাবে কত? √k/m। তাহলে কম্পাঙ্ক এফ এর মান হচ্ছে 1/2π√k/m। তাহলে আমরা তিনটে সূত্র পাইলাম। একটা হচ্ছে ওমেগার সূত্র হচ্ছে এটা, সময়ের সূত্র হচ্ছে এটা, কম্পাঙ্কের সূত্র হচ্ছে এটা। ওমেগা এর সূত্র, সময়ের সূত্র, কম্পাঙ্কের সূত্র। ওমেগা, সময়, কম্পাঙ্ক।
ওমেগা সময় কম্পাঙ্ক। আর তোমাদের কোনো ছোটো ভাই বোন যদি ক্লাস 9-10-এ থাকে তাদের বইতে দেখবা এই দুইটা সূত্রের যে কোনো একটা সূত্র তাদের বইতে দেওয়া আছে বলে আমার মনে হয়, এবং সেই সূত্রটা ভুল দেওয়া আছে, অর্থাৎ m/k এর জায়গায় k/m অথবা k/m এর জায়গায় m/k দেওয়া আছে। যদি তোমার কোনো ছোটো ভাই বোন থাকে তাদের বইতে এটা ঠিক করে দিও। এখন নতুন এডিশনে বইতে ঠিক করছে কিনা জানি না, আমি আরও 2 বছর আগে দেখছিলাম হচ্ছে বইতে এই ভুলটা আছে, যে এখানে তারা তো আর জানে না, তারা হচ্ছে এই বেসিকগুলো তোমরা শিখতেছো এখন, এগুলো কি তারা জানে না, কিন্তু তাদের বইতে সূত্রটা দিয়ে দিছে, কিছু করার নাই, কেমনে আসছে সেটা জানা নাই, কিন্তু কথা হচ্ছে ওই সূত্রটা তাদের বইতে ভুল দেওয়া ছিল আগে। যদি কারো তোমরা একটু চেক করে দেখিও, যদি ভুল হয় তোমরা এটা শুদ্ধ করে দিও তোমাদের ছোটো ভাই বোনদেরকে। এই কথা ক্লিয়ার কিনা, একটু বুঝছি কিনা? ওমেগা সমান √k/m, t = 2π√m/k, f = 1/2π√k/m। একজন বললো এগুলো কি ম্যাথে লাগবে? অবভিয়াসলি লাগবে, এই সূত্র এগুলো ম্যাথে লাগবে, অবশ্যই ম্যাথে লাগবে। যাক, আচ্ছা এবার আমি ছোট্ট একটা জিনিস তোমাদেরকে বলি, ম্যাথ আজকে করাবো না, তোমরা সূত্রগুলো মুখস্থ করলে আগামী ক্লাসে সব ম্যাথ একসাথে করাবো। তো যেহেতু ম্যাথ করাবো না, তোমাদের ছোট্ট একটা জানা জিনিস বলে আমি শেষ করে দিচ্ছি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস জানা, এবং খুবই ইম্পর্টেন্ট এবং অলসো ইন্টারেস্টিং যদি অন্তরীকরণ তুমি পারো। জাস্ট ছোট্ট একটা জিনিস, কারণ তোমরা বইতে পড়তে গেলে এটা মাঝখানে যখন পাবা তোমরা একটু এলোমেলো করে ফেলবা, ওই জন্য আমি এটা বলে দিতে চাচ্ছি। দেখো হেডলাইনটা হবে সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ, ব্যবকলনীয় বা অন্তরক সমীকরণ। তোমরা মনে রাখবা অন্তরীকরণের আরেকটা নাম হচ্ছে ব্যবকলন। তো সিম্পল আমরা যদি বলি, একটু মনোযোগ দিয়ে আমরা খেয়াল করি, এদিকে তোমরা আশা করি এই জিনিসটা জানো, আমরা গতিবিদ্যায় পড়ছিলাম কোনো একটা বস্তুর সরণ যদি x হয়, তার বেগের মানটা হচ্ছে v = dx dt, তার ত্বরণের মান a = হচ্ছে dv dt। আমরা চাইলে এখানে b এর মানটা বসাই দিতে পারি, d dt অফ b এর মানটা হচ্ছে অ্যাকচুয়ালি dx dt, এটাকে আমরা লিখতাম হচ্ছে d²x dt², এটা হচ্ছে ত্বরণ। এটা আমরা লিখতাম না, অবশ্যই লিখতাম, এটা আমরা অবশ্যই লিখতাম। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এদিকে, আমরা একটু আগে জানি স্প্রিংয়ের ক্ষেত্রে বা যে কোনো সরল দোলন গতির ক্ষেত্রে f is proportional to -x হয়। এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে f = -kx। আচ্ছা বলো তো f বলা যায় না ma? অবশ্য বলা যায়, ma = -kx। এবার আমরা এখান থেকে নিশ্চয়ই বলতে পারবো a হচ্ছে -k/m × x। আচ্ছা বলো তো এর জায়গায় যদি আমি লিখি d²x dt² -k/m × x, সমস্যা তো নাই না। এবার একটা জিনিস তোমরা একটু আমাকে বলো তো, একটু আগেই তোমাদেরকে শিখাইছি
ওমেগা ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার কে ডিভাইড বাই এম, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কত, কে ডিভাইড বাই এম। তাহলে এই কে ডিভাইড বাই এম এর জায়গায় আমরা চাইলে ওমেগা স্কোয়ার বসাইতে পারি কি পারি না? অবশ্যই পারি, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটাকে বাম পাশে আনলে এটা এরকম হয় ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 0। এটাকেই বলা হয় সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ। এটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন এর অন্তরজ বা ব্যবকলনীয় সমীকরণ, অন্তরজ বা ব্যবকলনীয় সমীকরণ, অন্তরজ সমীকরণ। এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, যে দ্যাটস ইট, এতটুকুই। ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের অন্তরজ সমীকরণ। এই সমীকরণটা মুখস্থ রাখতে হবে। যে কোনো সমীকরণকে যদি তুমি এই সমীকরণে রূপান্তর করতে পারো, দ্যাট মিনস সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ। আচ্ছা, এটা বুঝছো কি না? সিম্পল। এই প্রমাণটা তোমাদের লাগবে, এই প্রমাণটা লাগবে, এই প্রমাণটা শিখে রাখা লাগবে। এখানে যে প্রমাণটা আছে এই প্রমাণটা শিখে রাখা লাগবে। দেখি তোমাদেরকে টেস্ট করি, তোমাদেরকে টেস্ট করি একটু, দেখি কয়জনে পারে। 5 ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 125 এক্স ইকুয়ালস টু 0। পরীক্ষায় বলা হলো কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান কত, এটা বললেই শেষ ক্লাস। দেখি কয়জনে পারো। কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়ালস টু কত, কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়ালস টু কত, এই ম্যাথটা পারলেই তোমাদের শেষ। এটা একটু ধরে নিতে পারো কুইজ, আজকের জন্য কুইজ। এই কুইজের আনসার কয়জনে পারো আমি একটু দেখি। এই কুইজের আনসার দিলে ক্লাস শেষ, এই কুইজের আনসার দিলে ক্লাস শেষ। এবং তোমরা আগামী ক্লাসে আজকে যতগুলো সূত্র শিখেছি সবগুলো সূত্র শিখে রাখবা। আর ব্যবকলনীয় সমীকরণ যে এটা জেনে রাখবা, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0, এটাকে আমরা বলি সিম্পল হারমোনিক মোশনের ব্যবকলনীয় সমীকরণ। এই দেখি কয়জনে পারে। ওমেগা এর মান কত? ওমেগা এর এককটা আমি বলে দিচ্ছি। ওমেগা এর একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা এর একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এখন আনসারটা কত আমাকে সেটা বলো। এই যে ইকুয়েশন আমার নিচে লেখা আছে, তোমরা দেখে দেখে বলে দিতে পারবা। ইকুয়েশন এখানে লেখা আছে। এতক্ষণে একজনকে পাইছি, রুবাইয়া রিজবি, কংগ্রেচুলেশনস, তোমার আনসার সঠিক। এই যে আস্তে আস্তে সাজেদা তুপা, তোমার আনসারও সঠিক। অনেকে একটা জায়গায় মিস্টেক করে ফেলছে। তানিষ্কা মুন্তা, তোমারও সঠিক। এই ভুলটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই করে, তারা এটাকে 25 বলে ফেলে। আল আরমান, মাশাআল্লাহ, সবারই হচ্ছে। দেখো আমি যারা মনে করো ম্যাক্সিমামে দেখতে পারতেছে, আমি ভাবছিলাম ম্যাক্সিমাম ভুল করবে। আমার স্টুডেন্টগুলো এত ট্যালেন্ট কেন? তো একটু দেখো, অ্যাকচুয়ালি আমাদের এখানে মাথায় রাখতে হবে এই সমীকরণের সাথে এই সমীকরণ কম্পেয়ার করতে হলে এক্স্যাক্টলি সেম হইতে হবে। এখন এই সমীকরণে ডি স্কোয়ার এক্স ডিডি স্কোয়ারের সহগ কত? 1। সো তুমি যদি কম্পেয়ার করতেই হয় এটার সহগকে 1 বানাইতে হবে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এটাকে এভাবে লেখা, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, এটাকে 5 দ্বারা ভাগ করলে হবে 25, এক্স ইকুয়ালস টু 0। এবার তুমি এটার সাথে কম্পেয়ার করতে পারবা। এটার সাথে যদি তুমি কম্পেয়ার করো তাহলে দেখো কম্পেয়ার করতে হলে তো একই হইতে হবে। কম্পেয়ার করতে হলে তো একই হইতে হবে। খেলতে তুমিও পারো, খেলতে আমিও পারি, আসো খেলা হবে। কিন্তু খেলতে আমি পারি, তুমি খেলতে পারো না, আসলে খেলা হবে না। খেলা জমতে হলে দুজনেই খেলতে পারতে হবে। তাহলে আসো, এক্স্যাক্টলি এই যে দুইটা সেম সেম সেম, এটা সেম এটা সেম, কার জায়গায় 25 আছে? ওমেগা স্কোয়ারের জায়গায়। এখন আমি বলতে পারবো ওমেগা স্কোয়ার সমান হচ্ছে 25, সুতরাং ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 5। অনেকে যে কাজটা করে ওই যে এখান থেকে এটাকে রুট করে দেয়, এটাকে ওমেগা স্কোয়ার ধরে, এটাকে ওমেগা স্কোয়ার ধরা যাবে না। দিস ইজ নট ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার, দিস ইজ ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। শেষ 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 শেষ, আজকের ক্লাস এখানেই শেষ। আগামী ক্লাসে আমরা অনেকগুলো ম্যাথ করবো এবং এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই ছোট্ট এই জিনিসটা, এই জাস্ট এটা জানলে, বুয়েটের একটা ম্যাথ আসছিল 2015-16 সালে, এই সূত্রটা বসাইলে 3 লাইনে আনসার বের হয়ে যায়। বাট এটা ধরতে হলে অনেকের মাথা যাবে গা,
বাট এটা দৌড়লেই আমার অটোমেটিক আনসার মিলে যায়। এই যারা ভুল করছো কোনো সমস্যা নাই, দুইজন ভুল করবেই, আর ভুল করলেও ব্যাপার না, ভুল করলেও কোনো ব্যাপার না, আমাদের এখন ঠিক করে ফেলে হলো। এখানে ভুল করলে সমস্যা নেই, পরীক্ষার হলে ভুল করলে সমস্যা। হ্যাঁ 24 তারিখ খেলা হবে, খেলা হবে। কয় তারিখ? 24 তারিখ। আজকে তো 23 তারিখ। না, আমাদের খেলা হবে 25 তারিখ। আজকে তো 23 তারিখ। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কত? ও না, নেক্সট ক্লাস তো এর মাঝখানে তো হবে শুক্রবার। এই আমার তো আগে মনে ছিল না, আগে মনে থাকলে আজকে আরও কিছু কম পড়াইতাম। নেক্সট ক্লাস তো শনিবারে পড়তেছে, এর মানে 23, 24, 25, 26 তারিখ খেলা হবে। আচ্ছা সমস্যা নেই, শেষ করেছি, শেষ। হ্যাঁ তোমরা তাহলে এই যতটুকু পড়াইছি এগুলা কাভার করে আসবা। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে কোপাবো, আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ কোপাবো। তা আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।